8.2 এর আজকে থিওরি আলোচনা শুরু করব। আর থিওরি আলোচনার জন্য মূলত 6টা ম্যাথ সলভের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে 8.2 এর জিনিসগুলোকে কাজ করে। স্থিতিবিদ্যার জন্য একটা কথা তোমাদেরকে আগেই বলে রাখছিলাম আমি, যে স্থিতিবিদ্যায় জিনিসগুলো থাকে সবগুলো স্থির অবস্থায়। তো যখন কোশ্চেনে কিছু থাকুক আর না থাকুক, একটা জিনিস বুঝে নিতে হবে যে সবগুলার পজিশন বা গতীয় অবস্থা হচ্ছে স্থিতিশীল, কিংবা আমরা বলতে পারি সেটাকে আরেকটা জানি কি নাম আছে, ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় আছে, এরকম বলা যায়, মানে কোনো নড়াচড়া নাই তার মধ্যে, এটা বোঝা যায়। কিংবা সাম্যাবস্থা বলতে আরো একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে যে ওইখানে সামেশন অফ এফ এক্স সমান 0 এবং সামেশন অফ এফ ওয়াই সমান 0। যদি সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই বের করা আমরা শিখে ফেলি, তাহলেই হচ্ছে আমাদের ওই লামির উপপাদ্য নামে যে জিনিসটা আছে সেটা ছাড়াও ম্যাথ হবে। লামির উপপাদ্য একটা শর্টকাট ছাড়া কিছু না। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হলো যে জানি বলতে গেলাম, মিলাইতে গেলাম। ও হ্যাঁ, ফ্রি বডি ডায়াগ্রাম নামে একটা জিনিস আছে, এটা কি নাম শুনছি আগে? ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে একটা ঘটনার ভিতরে বা একটা সিস্টেমের ভিতরে অনেকগুলা জিনিস কাজ করতে পারে। ধরো এইখানে একটা অবজেক্ট থাকে, এইখানে একটা অবজেক্ট থাকে, হ্যাঁ। ধরো আমাদের ইয়ার ক্ষেত্রে আমরা যখন ভরবেগের সংরক্ষণ সূত্র পড়ছি, তখন আমরা বলতাম এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, দুইজন এইদিকে যাইতেছিল, কিছুক্ষণ পরে কি করছে, দুইজন মিলে এরকম ধাক্কাধাক্কি শুরু করছে, তারপরে আবার একজন এদিকে যাওয়া শুরু করছে, একজন এদিকে যাওয়া শুরু করছে, তাই না? এই যে ধাক্কাধাক্কি যখন করতেছিল তখন কিন্তু তারা দুইটা একই বস্তু হয়ে গেছে, তাই না? এখানে দুইটা আলাদা আলাদা ছিল, বডি দুইটা ফ্রি ছিল, কিন্তু এইখানে দেখা গেছে বডি দুইটা ফ্রি নাই, একজন একজনের সাথে লেগে আছে। এখন এই সময়ে ওদের মধ্যে কি বল আদান প্রদান হচ্ছে না হচ্ছে, সেই জিনিসটাকে যদি আমি আলাদা আলাদা ভাবে চিন্তা করি, এখন এই দুইটা জিনিসকে এখন আলাদা আলাদা ভাবে একটু ছবি এঁকে তারপরে দেখি যে ওর উপরে এই পাশের বলটা ফোর্স দিচ্ছিল, তারপরে ওর উপরে এই পাশের বলটা ফোর্স দিচ্ছিল, ওর আদি ভরবেগ এদিকে ছিল, ওর আদি ভরবেগ এদিকে ছিল। এইসব জিনিসপত্র নিয়ে যখন আমরা আলাদা আলাদা ভাবে অবজেক্ট গুলাকে চিন্তা করব, সেগুলোকে বলা হয় তখন ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, মনে থাকবে। এই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা শেখাটাও জরুরি, এবং আমাদের পরবর্তী আলোচনা এখান থেকে মোটামুটি শুরু হবে। যদিও এই অঙ্কগুলা তুমি প্রথমেই করছো, আগেই তোমাদেরকে করাইছি, কিন্তু আজকে আবার করানো। আগে আমরা একটা বিন্দুর উপরে কাজ করতাম, এখন কিন্তু এটা বিন্দু নাই, এটা কি হয়ে গেছে, এখন এটা একটা বৃত্তাকার বস্তু, কিংবা বৃত্তাকার না হইলেও এটা যদি এবড়ো থেবড়ো অন্য কোনো সাইজের বস্তুও হইতো, তাইলেও একই রকমই হইতো। আচ্ছা, এমনিতে পিকচার রেজুলেশন কি ঠিক আছে? তোমরা যা দেখতেছো স্পষ্ট দেখা যায় তো নাকি? হ্যাঁ ভাই, দেখা যায়। যেটা বলতেছিলাম, এখানে একটা বৃত্তাকার অবজেক্টের উপরে কাজটা হচ্ছে, বৃত্তাকার বা স্ফেরিক্যাল যাই বলো না কেন। আর এটা যদি এবড়ো থেবড়ো হইতো তাইলেও কোনো সমস্যা ছিল না, যদি পাথর নিতে একটা, তাইলে আচ্ছা, এখানে ফোর্স কাজ করতেছে অনেকগুলা। এখানে একটা 100 নিউটনের আছে, এখানে একটা 200 নিউটনের আছে, এখানে একটা 500 নিউটনের আছে, এখানে 400 নিউটন, এখানে 600 নিউটন, 300 নিউটন, বহুতগুলা। আচ্ছা, মনে আছে আমাদের কি জানি নিয়ম ছিল? প্রথমত প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে আমরা ভাঙচুর করব, তাই না? আচ্ছা, চিত্রটা খেয়াল করো, যেগুলো দেওয়া ছিল কোশ্চেন সেটা হচ্ছে নীল কালি দিয়ে রাখছি আমি। আমাদের রেজাল্ট গুলা বা আমরা যেগুলো বানাবো এখন, সেগুলো সব লাল কালি দিয়ে করতেছি, আমাদের পরিবর্তন যেগুলো আমরা করতেছি। তাহলে লাল কালি দিয়ে আনা মানে যেগুলো আসবে সেগুলো হচ্ছে আমাদের আনা পরিবর্তন, আর নীল কালির গুলো হচ্ছে আগে থেকে কোশ্চেনে দেওয়া ছিল। ওকে, আচ্ছা, তাহলে দেখি প্রথমত এই যে 100 নিউটনের বলটা আছে সেটা কাজ করতেছে ইনক্লাইন্ড উপরের দিকে, তাই না? ইনক্লাইন্ড আপওয়ার্ডস। আচ্ছা, এটা কি জানি বলে, এটা ইংলিশে ভুলে গেছি। এখন এইটার বাকি দুইটা উপাংশ কোন দিক বরাবর হবে? একটা এই দিকে হবে এক্স অক্ষ বরাবরটা, আর ওয়াই অক্ষ বরাবরটা এইদিকে হবে, এটা বুঝি? জি ভাইয়া। তাহলে এইদিকে একটা, আর ওর লাল এইদিকে আরেকটা কাজ করতেছে, তাই তো? আচ্ছা, এটা একটা গেল। এটাকে নিয়ে তাহলে এখন কাজ করা যাবে। এখন এদের অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে, তাহলে অ্যাঙ্গেল দেওয়া থাকলে তো বাকি উপাংশগুলা এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর আমরা বের করে ফেলতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন এই জিনিসটা আছে, এইটাকে এখন তার দুইটা উপাংশে ভাগ করতে হবে। যেহেতু সে বডিটার ভিতরের দিকে ঢোকার চেষ্টা করতেছে, ও কোন চতুর্ভাগের দিকে যাচ্ছে দেখো তো? চতুর্থ চতুর্ভাগের দিকে না? এটা কি বুঝি? এই যে ওর টেন্ডেন্সি কিন্তু সামনের দিকে আগে যাওয়া, চতুর্থ চতুর্ভাগের দিকে যাওয়ার। চতুর্থ চতুর্ভাগে যাওয়া মানে কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকে যাওয়া এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যাওয়া, তাই না? দেখো, ওর এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছিল, তার মানে এইরকম ওর চেহারাটা হবে। এটা হবে ওর একটা উপাংশ, আর একটা উপাংশ উপর থেকে নিচের দিকে নামতেছে, এইরকম। কথাটা বুঝি নেই মনে হয়, বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। আচ্ছা, এইটার কি কোনো ওয়াই অক্ষ বরাবর উপাংশ আছে আদৌ? না পাঁচশোর নাই। ও শুধুমাত্র কোন দিকে যাইতেছে? বাম দিকে যাচ্ছে, বা এক্স অক্ষের ঋণাত্মক দিকে, এরকম। আচ্ছা, তারপরে আছে এই 400 নিউটনের ফোর্সটা,
এই 400 নিউটনের ফোর্সটা বডি থেকে বের হচ্ছে, কোন দিকে যাইতেছে? ও কোন চতুর্ভাগের দিকে যাচ্ছে বলো? থার্ড থার্ড চতুর্ভাগে কি এক্স অক্ষের ঋণাত্মক নাকি পজিটিভ, মানে এক্স ঋণাত্মক নাকি ওয়াই ঋণাত্মক? ঋণাত্মক দুইটাই ঋণাত্মক, দুইটাই তাইলে দুইটাই হচ্ছে নিচের দিকে যাবে, সরি একটা যাবে হচ্ছে নিচের দিকে ওয়াই অক্ষ বরাবর, এবং এক্স অক্ষ বরাবরও সেটা যাবে বাম দিকে, হইল দুইটাই ঋণাত্মক দিকে যাওয়া। আচ্ছা, তারপরে আছে 600, এটার একমাত্র ডিরেকশন খাড়া উপরের দিকে, ওর ডাইনে বামে কিছু নাই, তাইলে শুধু উপরের দিকে কাজ করবে ও, এরকম 600। আচ্ছা, তারপরে আছে আমাদের এই 300 নিউটনের ফোর্সটা। 300 নিউটনের ফোর্স সে দেখা যাচ্ছে কোন চতুর্ভাগের দিকে যাচ্ছে? সেকেন্ড চতুর্ভাগের কোনটা কি? এক্স ঋণাত্মক নাকি ওয়াই ঋণাত্মক? এক্স ঋণাত্মক ওয়াই পজিটিভ, পজিটিভ তাহলে ওয়াই পজিটিভ, ওয়াই উপরের দিকে, এক্স নেগেটিভ, ওয়াই বাম দিকে। কথা বুঝি নেই মনে হয়, বুঝছি? আচ্ছা, এখন এই ফোর্সগুলোকে আমরা কিন্তু উপাংশে ভাগ করে ফেলছি। এখন বলা হয়েছে যে লব্ধিটা কোন দিকে, এটা স্থিতিশীল না, এটার কোশ্চেন হচ্ছে যে রেজাল্ট লব্ধি কোন দিকে, এরকম লব্ধির মান ও দিক, লব্ধির মান ও দিক জিজ্ঞেস করছে। তাহলে লব্ধির মান ও দিকের জন্য সূত্রটা কি রকম? সামেশন অফ এফ এক্স বের করব, ঠিক আছে? ওই আর কস থিটা আর সাইন থিটা হবে না, সামেশন অফ এফ এক্স। আচ্ছা, সামেশন অফ এফ এক্স মানে হচ্ছে ওই আর কস থিটাই আসলে। তাইলে সামেশন অফ এফ এক্স মানে এইখানে যতগুলা ফোর্স আছে সবগুলার এক্স অক্ষ বরাবর যে উপাংশগুলো আছে তাদের যোগফল নেওয়া। তাইলে প্রথমত এইটা দিয়ে শুরু করি, ওর জন্য কত আছে, এটা কত? 100 cos 30 100 cos 30, 100 cos 30। তারপরে কি আছে? এইটা 200 নিউটন, 200 নিউটনের জন্য এক্স অক্ষ বরাবর এটা কাজ করতেছে, কত হবে এটা? 200 cos 50 200 cos 50। এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ পজিটিভ, কারণ সে ডান দিকে যাচ্ছে। পজিটিভ 200 cos 50, ওকে। তারপরে 500 নিউটনের ফোর্সটা নেগেটিভ নেগেটিভ কত? 500 নেগেটিভ 500, ডিরেক্ট নেগেটিভ 500 বললেই হবে, ওই cos 0 আর বলা লাগবে না, নেগেটিভ 500। তারপরে আছে 400 নিউটনের ফোর্স, এর টেন্ডেন্সি কোন দিকে যাচ্ছে? এইটা মাইনাস 400 cos 60 শাবাশ, মাইনাস 400 cos 60, ওকে। তারপরে কি আছে? 400 গেল, তারপরে হচ্ছে 600, এটা আচ্ছা এটা তো নাই, এটা তো বাদ দিয়ে দিল, লেখারই দরকার নেই। এবার 300 এর জন্য এইটা কাজ করতেছে, মাইনাস 300 cos 40 শাবাশ। এটা হইতেছে মাইনাস, কারণ এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছে, 300 cos 40, ভেরি গুড। আচ্ছা, এগুলোর সামনে একটু ডিগ্রি চিহ্ন দিয়ে দিয়ে ভদ্রতা কইরা, খুশি হবে নি মাস্টার। এটা যোগফল কত আসে বাই করো। এটা লেখার সময় বলছিলাম তোমাদের ক্যালকুলেটর হাতে রাখতে। 100, দাঁড়াও দেখি ঠিক লিখছি নাকি। হ্যাঁ, 500 cos 0 600, 600 তো লাগবে না, বাদ। তারপর 400 cos 60, 300 cos 40, হ্যাঁ হয়েছে। ইফ আই এম নট রং, এটা হবে হচ্ছে মাইনাস 714.65 নিউটন, ঠিক আছে? 2 জি যাই হোক, এটা কি দশমিক 400, 714 ধরলেই হয়েছে, এত ঝামেলা করার দরকার নেই। 414 নিউটন, 414 নিউটন, হ্যাঁ মাইনাসে আসছে, ভালো কথা মাইনাসে আসছে, কিন্তু ওর ডিরেকশনটা আসলে কোন দিকে? মাইনাসে আসলে বুঝছি, কিন্তু ডিরেকশন কোন দিকে বুঝায়? এফ এক্স এর ডিরেকশন বাম দিকে না ডান দিকে? বাম দিকে বাম দিকে পাচ্ছি, কারণ নেগেটিভ যেহেতু, তার মানে সে আসলে এই দিক বরাবর যাচ্ছে। এইখানে ওর দিক বুঝাবে এমন একটা চিহ্ন দিয়ে এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিব আমরা, ঠিক আছে? এগুলা কিন্তু তোমার ইয়া না, এই ইন্টারমিডিয়েটের জন্য না, ঠিক আছে? ইন্টারমিডিয়েটে এইভাবে যদি করতে থাকো কিন্তু বিপদে পড়বা। এই এফ অফ এক্স দিয়ে লিখতে যাবে না, আর কস থিটা দিয়ে লিখতে হবে, এই চিহ্নও রাখা যাবে না। মাইনাস 714 ঠিক আছে, কিন্তু এই চিহ্ন ইউজ করা যাবে না। আর এইভাবে অবশ্য তোমার তো কোশ্চেন এইভাবে থাকবেই না, তো একটা বিন্দুর উপরে দিবে, অবজেক্টের উপর তো দিবেই না। আমরা বেশি কঠিনের দিকে যাচ্ছি যাতে আমরা কঠিন জিনিস করে কনসেপ্টটাকে ইজিলি বুঝতে পারি। হ্যাঁ, এটাই হচ্ছে দুই রকমের উপায় করা যায়, একটা হচ্ছে থিওরি বুঝা তারপরে প্রবলেম সলভিং, একটা হচ্ছে প্রবলেম সলভিং শিখতে শিখতে থিওরি বোঝা, যেটা যার ভালো লাগে। আমার কাছে এটা বেশি কনভিনিয়েন্ট মনে হয়েছে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। এফ অফ ওয়াই এবার, তাইলে প্রথমত 100 নিউটনের জন্য কত?
100 sin 60 সাইন দিয়ে কেন বেটা বা সাইন 60 কেমনে হয় সাইন 60 কেমনে cos হলো 60 sorry 100 cos 60 সব cos দিয়ে বলবো সব cos কোনো সাইন নেই এখানে তারপরে 200 নিউটন কোন দিকে নিচে না উপরে নিচে নিচে যাইতেছে তাহলে আগে একটা মাইনাস তারপরে 200 cos 40 200 cos 40 200 cos 40 কারণ সে হচ্ছে এই যে এদিক বরাবর মধ্যবর্তী কোণ ছিল তার জন্য 40 আর নিচের দিকে যাচ্ছে তাইলে 200 cos 40 500 এর জন্য তো কোনো হিসাব নাই কারণ 500 পুরোপুরি ভাবে x অক্ষের উপরে আছে তার সাথে y অক্ষের কোনো খাতির নাই বাদ 400 নিউটনের জন্য 400 নিউটন হচ্ছে তার উপাংশ x অক্ষের যেটা আছে সেটা যাচ্ছে কোন দিকে ঋণাত্মক দিকে বা বাম দিকে তাহলে আগে একটা মাইনাস দিলাম 400 দিলাম cos কত দিব 30 দেখো না বেটা দীক্ষা কথা কও ও সরি y নিয়ে কাজ করতেছি তো আমরা সরি y নিয়ে কাজ করতেছি যেহেতু তাহলে নিচের দিকে যাচ্ছে তাহলে ঋণাত্মক এবং হচ্ছে 400 নিউটন এবং মধ্যবর্তী কোণ হচ্ছে 30 cos 30 ভালো বলছো আচ্ছা 600 খাড়া উপরের দিকে যাচ্ছে তাহলে ডাইরেক্ট প্লাস 600 শেষ cos 0 লেখার দরকার নেই তারপরে 300 নিউটনের জন্য ওরও প্লাস টেন্ডেন্সি উপরের দিকে যাওয়ার তাহলে প্লাস দিব 300 দিলাম তারপরে মধ্যবর্তী কোণ কত y অক্ষের সাথে 300 এর 50 cos 50 শেষ এটা সমান খুব সম্ভবত আসবে 343 সামথিং এটার ডিরেকশন কোন দিকে পজিটিভ রেজাল্ট পাইছি উপরে উপরে হারা উপরের দিকে তাইলে আমরা এটার চিহ্নটা দেব এরকম এখন এইখানে x নেগেটিভ আসছে y পজিটিভ আসছে কোন চতুর্ভাগে যায় এটা সেকেন্ড কোয়াড্রেন্টে x নেগেটিভ y পজিটিভ হ্যাঁ তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য এখন আমরা একটু এরকম ভাবে লিখি এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট আমাদের রেজাল্ট আসতেছে এই দিক বরাবর কোথাও এখন এটা তো মোটা হয়ে গেছে এখানে কোনটা হ্যাঁ তাহলে রেজাল্টেন্ট হচ্ছে এটা বললাম তো এই যে আসলে এই fx যেটা আর fy যেটা আমরা বের করছি এগুলো আসলে যথাক্রমে r cos θ আর sin θ তাহলে আমি যদি রেজাল্টেন্ট r বের করতে যাই তাহলে সেটার জন্য হবে √r cos θ এর উপরে হোল স্কয়ার দ্যাট ইজ সামেশন অফ fx হোল স্কয়ার প্লাস সামেশন অফ fy হোল স্কয়ার তাই তো আচ্ছা এখন আরেকটা জিনিস পাইলাম আমরা সেটা হচ্ছে ওর x অক্ষের কোন দিকে জানি আছে সরি দ্বিতীয় চতুর্ভাগে আছে তাই না তাহলে আমরা যদি যখন মুখ্য কোণ বের করতাম আসলে মুখ্য কোণের সময় কি বাইর হইতো এই অংশটা বাইর হইতো না এই থিটাটা বের হইতো তাহলে এই থিটার জন্য সূত্র কি সেকেন্ড চতুর্ভাগের জন্য পাই মাইনাস এইটুকু তাই না এটা ছিল আলফা পাই মাইনাস আলফা আলফা মানে আসলে কত ছিল আলফা মানে ছিল হচ্ছে tan inverse y by x tan inverse y by x মডুলাস অফ tan inverse y by x তাহলে এখানেও tan inverse অফ y এ কে আছে 343 নিচে কে আছে মাইনাস 714 কিন্তু সমস্যা নাই আমরা তো এখানে মডুলাস সাইন দিব এইখান থেকে একটা রেজাল্ট আসবে r এবং x এর ভ্যালু দেখো তো এটা খুব সম্ভবত 165 এর আশেপাশে কিছু একটা আসে নাকি একশো 155 এর আশেপাশে মেবি 155 এর আশেপাশে কিছু একটা আসবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 155 ডিগ্রি হ্যাঁ এটা কিন্তু x অক্ষের ধনাত্মক দিকের সাথে হিসাব করছি 154.34 ওইটা কি বাদ দাও হইছে আর এখানে হইতেছে 714 হোল স্কয়ার 343 হোল স্কয়ার 792 সামথিং 792 রাফ আইডিয়াটা মানে আমরা তো এই ক্যালকুলেশন তো আর এখানে করা দরকার নাই আসল জিনিসপত্র তো এইখানে কিভাবে আমরা ভাঙতেছিলাম সেগুলো ছিল এই জিনিস ক্লিয়ার হয়েছে সবাই বুঝছি সবাই আচ্ছা এটা কি জিনিস এখানে বলছে ফিগার ইজ ইন ইকুইলিব্রিয়াম স্টেট ফাইন্ড আর এ এন্ড আর বি বুঝতে পারলাম আচ্ছা এই উপরের চিত্রটা দেখা যাচ্ছে না এরকম আছে বের করতে হবে আর এ এবং আর বি এর ভ্যালু আর এ আর বি বলতে আসলে কি বোঝায় এটা বলো তো বুদ্ধি করে কি মনে হয়
রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট না, এখানে এটা বোঝাচ্ছে ওইখানে আবার রেজাল্টেন্ট আবার কি কাজ করতেছে আর এ আর বি তে। আর এটা কি বলছে কোশ্চেনের, ফিগার ইজ ইন ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে আছে তো জিরোই হওয়ার কথা রেজাল্টেন্ট। জি। কি জি? ওয়েট অফ দ্য স্ফিয়ার ইজ 10 নিউটনস, ঠিক আছে। ওয়েট ধরে নিলাম আমরা 10 নিউটন দেওয়া আছে। আচ্ছা, খুব বুঝা। আর এ এবং আর বি বলতে বোঝায় রিয়াকশন বা প্রতিক্রিয়া বল। হ্যাঁ, রিয়াকশন বা প্রতিক্রিয়া বলতে বোঝানো হয়েছে এখানে এ বিন্দুতে প্রতিক্রিয়া বল কি কাজ করতেছে, বি বিন্দুতে প্রতিক্রিয়া বল কি কাজ করতেছে। এখন তুমি একটা সারফেস, তুমি ধরো এখানে দাঁড়ায় আছো, তুমি এটা হচ্ছে একটা সারফেস, এখানে তুমি দাঁড়ায় রয়েছো। এন্ড তুমি এখানে কি হুদায় দাঁড়ায় থাকো নাকি তুমি নিচের দিকে একটা বল প্রয়োগ করো, তাই না? তোমার এমজি এর সমান বল প্রয়োগ করো না করো না? করো। তাহলে এখন এই জিনিসটার সিস্টেমের ভিতরে যদি নেট করি। ফোর্স তোমার নিচের দিকে এমজি হইতো, তাহলে তো তোমার মাটির ভিতরের দিকে ঢুকে যাওয়ার কথা ছিল। তুমি মাটির ভিতরের দিকে ঢুকে যাও না কেন? নিশ্চয় তোমাকে বাধা দেয় মাটির ভিতরের দিকে ঢুকে যাইতে। কে বাধা দেয়? রিঅ্যাকশন ফোর্স। রিঅ্যাকশন ফোর্স, সারফেস বাধা দেয়। একই পরিমাণে রিঅ্যাকশন ফোর্স উপরের দিকে কাজ করে, এমজি তো না, এটা হইতেছে আর। আর বা এন দিয়ে মাঝে মাঝে লেখে, নরমাল ফোর্স হিসেবে বলে, মাঝে মাঝে আর বলে। তো রিঅ্যাকশন হিসেবে বলি আমরা আপাতত। রিঅ্যাকশন ফোর্স ঠিক যদি সমান হয় তাহলে কি হবে, তুমি স্থিতিশীল মানে স্বাভাবিকভাবে দাঁড়ায় থাকতে পারবা। কাদার মধ্যে আমরা স্বাভাবিকভাবে দাঁড়ায় থাকতে পারি না কেন? কারণ হচ্ছে নিচের থেকে যে রিঅ্যাকশন ফোর্সটা আসে সেটা কিন্তু তুলনামূলক কম থাকে, সে কারণে নেট ফোর্স কোন দিকে হয়, নিচের দিকে হয়, এবং আমরা নিচের দিকে ডুবে যেতে থাকি, এরকম একটা ব্যাপার হয় চোরাবালিতে। বুঝতে পারছি? বুঝছি? জি আচ্ছা, ভাইয়া। এখন এইখানে যে চিত্র দেখানো হয়েছে এই চিত্র অনুযায়ী এই যে এইখানে যে ইয়াগুলো দেওয়া হয়েছে, যে কি বলবো এটারে, লোমের মতন যে দেওয়া হয়েছে, এগুলোর মানে হচ্ছে যে এই পাশে হচ্ছে দেয়ালের মতন অংশ আছে। হ্যাঁ, এটা দেয়ালের মতন অংশ বোঝায়। আচ্ছা, এখন এ বিন্দু এবং বি বিন্দুতে রিয়াকশন কেন? তার কারণ এই জিনিসটা স্ফিয়ার, ওর তো নিজের একটা ওয়েট আছে কত, 10 নিউটন। ওর নিচের দিকে একটা বল প্রয়োগ করে, তারপরে এইখান থেকে আবার ওর উপর একটা বল প্রয়োগ করা হচ্ছে 20 নিউটন, যেটা হচ্ছে অনুভূমিকের সমান্তরালে, সরি, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো একটা বল প্রয়োগ করা হচ্ছে। বুঝতে পারলাম? তাহলে নিশ্চয় এইখানেও কি হইতেছে, ওর উপরে বল প্রয়োগ করা হচ্ছে। এখন এই দিক থেকেও বল আসতেছে, এই নিচের দিকেও সে বল প্রয়োগ করতেছে। তাহলে নিশ্চয়ই এই জিনিসটা, একটা বলকে যদি তুমি ইয়া করো দেয়ালের একটা, মানে তোমার মেঝের কিনারে যদি দেয়ালের সাথে যদি ভাবে ধরে রাখো, তাহলে নিশ্চয়ই কি হবে, এইখানেও সে কিছু পরিমাণ রিয়াকশন ফোর্স পাবে, এইখান থেকে কিছু পরিমাণে রিয়াকশন ফোর্স কাজ করবে। করবে? এই দিক থেকে একটা ফোর্স দিবে ওকে ফেরত দেয়াল, এই দিক থেকে একটা বাধাদানকারী বল কাজ করবে। এই যে রিয়াকশন ফোর্স বা বাধাদানকারী বল, এটা সব সময় মনে রাখবো, যেই তল থাকে সেই তলের সাথে লম্বভাবে কাজ করে। মনে থাকবে, তলের সাথে লম্বভাবে কাজ করে হচ্ছে এই ইয়াটা রিয়াকশন ফোর্স, তলের উপরে লম্ব। তাহলে তলের সাথে লম্ব যদি কাজ করে, এই চিত্রের ক্ষেত্রেও আমরা হচ্ছে নীল কালি দিয়ে কোশ্চেন দিছি, আমরা লাল কালি দিয়ে এখানে অ্যান্সার গুলো মানে এই চিহ্নিত করার কাজটা লাল কালি দিয়ে করতেছি। তাহলে এই যে আর বি এর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এই দিকে, আর এটা হচ্ছে আর এ। বুঝতে পারলাম যে রিয়াকশন ফোর্স। তাহলে এটা হইল আর এ, সরি আর বি, এটা আর বি, আর এটা হচ্ছে আর এ। এখন লম্বভাবে ক্রিয়া করবে কেন? এটাই সায়েন্স, এমনিই কাজ করে। কি করতাম মানে, মানে তাহলে কিভাবে কাজ করবে, মানে নিয়মই হচ্ছে এটা, যে কোনো সারফেসের উপরে যে কোনো ধরনের রিয়াকশন ফোর্স লম্বভাবে কাজ করে, কারণ এই সারফেস হচ্ছে রিজিড বডি। বুঝছো? একটা সারফেস একদম এইরকম এইভাবে কাজ করে, একদম কি রে এটা সোজা হয় না কেন, এরকম একটা নর্মাল সারফেস আছে। হ্যাঁ, এই সারফেস যদি পুরোপুরি ভাবে শক্ত থাকে, হ্যাঁ, তাহলে সে কিন্তু আসলে ওর উপরে ইনক্লাইন্ড ভাবে ফোর্স করতেছে নাকি এইভাবে ফোর্স করতেছে সেটা সে বুঝতে পারে না। ও শুধুমাত্র যে জিনিসটা অনুভব করে সেটা হচ্ছে ওর উল্লম্ব বরাবর ফোর্সটা। এই কারণে তুমি একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে আমাদের মাঝে মাঝে বইয়ে কিছু অঙ্ক থাকে, এরকম বইয়ে কনসেপ্ট বুকেই থাকে, যে একটা বলকে এইভাবে মারা হয়েছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, ধরো এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মারা হয়েছে, এই বলটা এই দিক বরাবর আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বাইরে হয়ে গেল। এরকম কোশ্চেন আছে, তখন বলে যে ভরবেগের পরিবর্তন বের করতে। বুঝছি? ভরবেগের পরিবর্তনটা এমনিতে মানুষ এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন হিসাব করে, কিংবা একই বিন্দু থেকে এই বল দুইটা উৎপন্ন হইতেছে এইসব হিসাব করেও করতে পারে। আমরা আরো সহজে এই কাজটা করতে পারি। সেটা কি, এই জিনিসটাকে পুরোপুরি ভাবে ওর পারপেন্ডিকুলারে এই সারফেসের লম্ব বরাবর যে ইয়াটা আছে, দিকটা আছে, এই দিকের সাথে আমরা হচ্ছে এর উপাংশ নিই। তাহলে নিচের দিকে যখন সে আসতেছিল তখন তার উপাংশ কত ছিল, যদি বলটা হয় ধরো ধরো 20 নিয়ে আসতেছিল, 20 তার হচ্ছে ভরবেগ ছিল,
20 ভরবেগ নিয়ে আসতেছিল, আর তখন তার মধ্যে এখন উৎপন্ন কোণ কত 60। আর যে যখন ফেরত যাইতেছে, ফেরত যাওয়ার জন্য আবার আছে এই দিক বরাবর আমরা কি পাচ্ছি উলম্ব উপাংশ, তখন হবে 20 cos 60। এই 20 cos 60 সামনে পিছনে যে যাওয়া আসা করলো, এই ভরবেগের পরিবর্তনটা হিসাব করলেই এই বলের টোটাল ভরবেগের পরিবর্তন পাওয়া যায়। তার কারণ কি? তার কারণ হইতেছে এই বরাবর আসলে কোনো ফোর্স কাজই করে না। বুঝতে পারছি? তাহলে এই বরাবর যদি কোনো হরাইজন্টাল বরাবর কোনো ফোর্স কাজ না করে, ওর একমাত্র ফোর্স কাজ করে বোঝা যায় ইয়ার দিকে, কি জানি নাম, উলম্ব বরাবর। এই কারণে সারফেসের সাথে যে কোনো ধরনের ইন্টারাকশন বেঁকাভাবে মারো আর সোজাভাবে মারো, ওই হচ্ছে সবসময় তোমাকে রিয়াকশনটা লম্বভাবে দিবে। এটা মনে রাখবো, ওকে তুমি যেভাবেই দাও না কেন ও রিয়াকশন তোমাকে শুধুমাত্র লম্বভাবেই দিবে। এটা যখন আমরা হেলানো তলে গাড়ির কাজ করব তখন আর একটু ভালোভাবে বোঝা যাবে এগুলা। তো যেখানে ছিলাম আমরা, তাহলে এগুলো সবসময় লম্বভাবে কাজ করতেছে, বুঝলাম। আচ্ছা, তাহলে আর বি এবং আর এ, এখানে আর বি এর কি কোনো ইয়া আছে, কি বলে এটার নাম কি, উলম্ব উপাংশ আছে? নাই ভাই। আর এ এর কোনো আনুভূমিক উপাংশ আছে? অনুভূমিক উপাংশ নাই। আমি কি বললাম? নাই। হ্যাঁ, আচ্ছা, নাই। তাহলে অনুভূমিক উপাংশ নাই, ওর শুধু উলম্ব উপাংশ আছে, ভার্টিক্যাল ইয়া আছে, কম্পোনেন্ট আছে। আর এই জিনিসটার কি অনুভূমিক আছে? এই যে 20 নিউটন আছে যে, এটা অনুভূমিক উলম্ব সবই তো আছে। সবই আছে। এখন আরেকটা ফোর্স এখানে কাজ করতেছে, দেখো তো পাও নাকি খুঁজে। আরেকটা ফোর্স আছে, দেখো তো পাও নাকি। গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স মানে হচ্ছে ওর ওজনের জন্য যে বলটা। তাহলে এটা হচ্ছে ঠিক মধ্যবিন্দু থেকে সবসময় জিনিস যেমনি থাকুক, উল্টা সোজা খাড়া মাথা বেঁকা যেমনি থাকুক, এই যে ওয়েট সবসময় খাড়া নিচের দিকে কাজ করবে, মনে থাকবে। এবং কেন্দ্র থেকে যদি স্ফিয়ার নিয়ে কাজ করো তাহলে কেন্দ্র থেকে হিসাব করো, ভর কেন্দ্র থেকে হিসাব করবো আর কি, সহজ হিসাব। তাহলে ভর কেন্দ্র থেকে হিসাব করলে দেখা যায় এটা হচ্ছে নিচের দিকে, এটা তো নীল কালি না, লাল কালি নিতে হবে আমাদের, নিচের দিকে। তাহলে 10 নিউটন ফোর্স কাজ করতেছে, ঠিক আছে। তাহলে সবগুলো ফোর্স এঁকে ফেলছি। ওর নিজের ফোর্স হচ্ছে নিচের দিকে 10 নিউটন, ওর উপরে সাইড থেকে তুমি গুতা দিতেছো 20 নিউটন বলে, আর দেয়াল হইতেছে আর বি এবং আর এ দুইটা রিঅ্যাকশন ফোর্স দিতেছে। আচ্ছা, এখন এই অবজেক্টটা তো কি বলা হয়েছে কোশ্চেনে, স্থিতিশীল অবস্থায় আছে, তাই না, ইকুইলিব্রিয়াম পজিশনে। তাহলে ওর সামেশন অফ এফ এক্স কত হবে? 0। তাহলে সামেশন অফ এফ এক্সটা এবার বের করো দেখি। সবগুলো অনুভূমিক বরাবর যে বলগুলো কাজ করতেছে সেগুলো নাও। তার আগে এটারও একটু ভাঙি। তাহলে 20 নিউটনটাকে যদি ভাঙি তাহলে এই দিকে পাওয়া যাবে একটা অনুভূমিক, আর নিচের দিকে একটা এরকম পাওয়া যাবে উলম্বিক, তাই না? এবার ভাঙো। সামেশন অফ এফ এক্স প্রথমে 20 নিউটনের জন্য বের করো, কত? -20 cos 30। -20 cos 30। এটা হচ্ছে 20 নিউটনের জন্য অনুভূমিক বরাবর যে বল কাজ করতেছে, তাই না? এটা বের করলাম। আচ্ছা, এইটার অনুভূমিক বরাবর বল আরবি আরবি কত? কিছুই নাই, শুধু আরবি, তাই না? পজিটিভ আরবি না নেগেটিভ আরবি? পজিটিভ আরবি। তারপরে কি আছে? আর কোনো আছে কেউ এই জায়গায়? আর কোনো কিন্তু অনুভূমিক উপাংশই নাই, তাহলে শেষ। এটা সমান কত তাহলে পেলাম আমরা? 0। সুতরাং আরবি পেয়ে গেছি। আরবি কত হবে? 20 cos 60। তাহলে মনে হয় 10√3 এরকম কিছু, 10√3 না কি রে, এটার জন্য ক্যালকুলেটর করতে হবে। 10√3 নিউটনস, শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে উলম্ব বরাবর, তাইলে ওর ইয়া কত, সামেশন অফ এফ ওয়াই কত হবে? 0। সামেশন অফ এফ ওয়াই নিলে সেটাও 0 আসবে। কেন 0 আসবে? তার কারণ হচ্ছে যে বস্তুটা ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে থাকলে তার আর cos থিটা আর sin থিটা সব 0। সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ ওয়াই হেডিও 0 হয়ে যায়। তাহলে ওর সামেশন অফ এফ ওয়াই কে কে আছে ওয়াই অক্ষ বরাবর, প্রথমে 20 নিউটনের জন্য বাইর করো। 20 cos 60। -20 cos 60। কেন -20 হইলো? কারণ সে নিচের দিকে নামতেছিল, এই যে নিচের দিকে কাজ করতেছে এবং এই মধ্যবর্তী কোণটা দেওয়া আছে 60, তাহলে -20 cos 60। ভেরি গুড।
তারপরে আরেকটা নিচে দিয়ে কাজ করতেছে কে? আরবি এর জন্য কোনো আছে উপাংশ? শুধু আরবি। আরবি এর জন্য তো নাই কিছু। আরবি তোর আনুভূমিক না, উলম্ব বরাবর কিছুই নেই তাইলে। আরে শুধু আরে আছে। আর এ আছে, আর এ কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ আর এ। আর কোনো উলম্ব উপাংশ আছে? -10। -10 নিচের দিকে কাজ করতেছে আমাদের 10 নিউটনের ফোর্স ইকুয়ালস টু 0। তাইলে এটা সম্ভবত 20 আসবে। দেখো আর এ এখান থেকে এই লাইন থেকে পাওয়া যাবে 20 নিউটনস। বুঝতে পারলাম? জি। আচ্ছা, ভেরি গুড। এ রকিব, কথা কস না, বুঝছস নাকি? রকিব ভাই, জি ভাইয়া, বুঝছি ভাইয়া। বাচ্চা আছস? বুঝোস? হুম, রেডিও? জি ভাইয়া, বুঝতেছি আর কেমন। জি আসল ভাইয়া, কাহিনী নেটে শুরু খালি হইছে। আপ ডাউন করতেছে ভাইয়া। মন খারাপ করো না, আসল কাহিনী শুরু হইতেছে কিন্তু এখন। এই দেখ, figure জি is ভাইয়া। in equilibrium and has a weight of 12 newtons. Find RA and RB. এবার খেলা হবে। এখন কেমনে করবো কও? এখন ওর উপরে যতগুলো বল আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে, এবং এই চিত্রটা যথেষ্ট ছোট। হ্যাঁ, এটার একটু বড় করে আঁকবো নাকি না কি করবো বুঝতেছি না তো নিজেই। আচ্ছা, বড় করে আঁকা লাগবে একটু হলেও, ট্রাই করি আমরা। এইখানে একটা পয়েন্ট আছে, শুধুমাত্র ইয়াগুলা নেই, সরলরেখাগুলা নেই, তাইলেই হবে। ওই বৃত্ত দরকার নেই আমাদের। শুধু সরলরেখাগুলাকে নিব। এটা আছে, এটা কত 30 দাও না, 30 এদিকে, আর এইখানে একটা কাজ করতেছে, এটা হচ্ছে 60 দিকে কাজ করে। ভালো কথা। এই তো, আর কিছু নাই। হ্যাঁ, আর কিছু নাই, আর উপরে একটা বৃত্ত বসে রয়েছে, থাকবে হয়। তাহলে ধরলাম আমাদের এইখানে একটা এ পয়েন্ট আছে, আর ধরলাম এইখানে বি পয়েন্ট, একটু দূরে দূরে রাখলাম যাতে আমাদের হিসাবের জন্য সুবিধা হয়। আচ্ছা, এখন বুদ্ধি করে বলতে তো হবে আমাকে যে এইখানে যে আমি ফোর্সটা নিব, রিঅ্যাকশন ফোর্স কিন্তু এখন কি বলছিলাম, তলের সাথে লম্বা হবে না। এখন তল কোনটা? এই চিত্রের জন্য তল কোনটা বলো তো? কালো রেখাটা না? কালা রেখাগুলা, কারণ এই কোন তলের উপরে আছে? সে কালো রেখার উপরে রয়েছে বসে। বুঝিনি? বুঝছি? এই যে বৃত্তটা আছে জি সে কিন্তু কালো, এটা হচ্ছে তার জন্য সারফেস, কালো রেখাগুলা, তার মানে এই যে বেকাতারা লাইনগুলো, এগুলো হচ্ছে তার জন্য সারফেস। আচ্ছা, যদি এমন হয় তাহলে এইখানে ওর কি হবে, কি জানি বলে এটা না, সারফেসের উপরে লম্ব হচ্ছে আর এ কাজ করতেছে, এবং সারফেসের উপর লম্ব হবে আর বি কাজ করতেছে, তাই না? তাহলে চিত্রগুলো কিরকম হবে ওর জন্য? এই দিক বরাবর একটা ফোর্স এবং এই দিক বরাবর একটা ফোর্স, দুইটাই আমরা তলের সাথে লম্ব আঁকছি। এখন তলের সাথে লম্ব আঁকলাম, ভালো কথা, কিন্তু এই জিনিসগুলা, এই ফোর্সগুলা এইখানে উলম্বের সাথে কত অ্যাঙ্গেলে আছে, অনুভূমিকের সাথে কত অ্যাঙ্গেলে আছে, এগুলোও না আমাদের জানতে হয়। জি ভাইয়া। কি করলাম দেখ একটু, ওয়েট। এইখানে মধ্যবর্তী কোণ দেওয়া ছিল 30 ডিগ্রি। হ্যাঁ, আমাদেরকে বের করে দেখাইতে হবে এইখানে সে অনুভূমিকের সাথে কিংবা উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আচ্ছা, খেয়াল করো, এটা মনে হয় পারি নাকি পারি না। এই অ্যাঙ্গেলটা যদি 30 হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও যে 30 হবে, এটা কি বুঝি? জি ভাইয়া। কেমনে? তার কারণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা বলতে পারি, হ্যাঁ, ওই 90 মাইনাস থিটা এর হিসাবে আর কি। বা তোমাদের এটা দেখে থাকার কথা, ওই যে ইয়াতে পড়ছো, আনত তলের জন্য ম্যাথের গুলাতে পড়ছো এখানে। তাহলে এই কোণটা তোমাদের কোশ্চেনেই দেওয়া ছিল, এটা 30 দেওয়া ছিল, তাই না? আর এটা দেওয়া ছিল 60। তাহলে এই কোণটা কত হবে? অবশ্যই 30 হবে। পাইছি? আচ্ছা, জি এটা যদি 30 হয় তাহলে এইখানে এই কোণটা কত হবে? 60 হবে। এই কোণটা হবে 60। ভেরি গুড। এটা নিয়ে ভালো হয়েছে যে এটা নিয়ে বেশি মাথা ঘামানো লাগলো না আমাদেরকে। আর যারা বুঝি না এটা, তারা হচ্ছে একদম ত্রিকোণমিতি ভাবে চিন্তা ভালো মতন খেয়াল করে দেখো, চিত্র আঁকায় দেখো। আর একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু 90 ডিগ্রি। হ্যাঁ, এটা যেহেতু 30 আর 60, তারা দুজন মিলে 90 তৈরি করছে। টোটাল কোণ কত হয়? 180। তো 90 তো খাই ফেলাইছে, তো মাঝখানের কোণও কিন্তু 90 হবে। এইসব মাথায় রাখবো। আচ্ছা, যাই হোক, এর উপরে এখন অবজেক্টটা আছে, ভালো কথা।
এখন তাহলে আমরা বাকি এই ফোর্সগুলোকে, আমাদের এটা কি ছিল, এটা কিন্তু ছিল এ বিন্দু তাই না, এটা ছিল এ বিন্দু, কি লিখলাম, এটা ছিল আর এ, এটা ছিল আমাদের আর বি। এখন আর এ এবং আর বি আমাদেরকে বের করতে বলছে, কিন্তু আর এ এবং আর বি হেতারা কি স্বাভাবিক অবস্থায় আছে নাকি বেঁকা হয়ে রয়েছে? বেঁকা হয়ে থাকলে কিন্তু আমরা তার রেজাল্ট বের করতে পারবো না, কারণ বাঁকা কোনো কিছুর জন্য আমরা সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ ওয়াই এর মধ্যে বসানো যায় না। তাহলে এখন আর এ এইটার আনুভূমিক উপাংশ নিতে হবে, আর এ এর উলম্ব উপাংশ নিতে হবে, তাই না? তাহলে এখন ওর জন্য আবার কি কালি দিতাম, গোলাপি লই। এদের অন্য উপাংশগুলা একটা হবে এইদিকে আর একটা হবে, আচ্ছা এখন আবার জুম টু উইথ, আর একটা হবে এই দিক বরাবর, আর ওর জন্য এইখানে একটা কাজ করতেছে, এই দিক বরাবর একটা কাজ করতেছে। আর একটা ফোর্স আছে আমাদের, সেটা হচ্ছে এইখানে ওই বৃত্তটা আছে, বৃত্তের ঠিক নিচের দিকে, খাড়া নিচের দিকে একটা ফোর্স কাজ করে, সেটার নাম কি জানি, তার ওই বল, অভিকর্ষজ বল, সেটা হচ্ছে কত দেওয়া, 12 নিউটন দেওয়া, আর কিছু দেওয়া নেই, 12 নিউটনস। আচ্ছা এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে 12 নিউটন। হ্যাঁ আরেকটা জিনিস সেটা হলো যে তোমাকে the weight of 12 নিউটনস। আচ্ছা আগের চিত্রটার জন্য, আগের ম্যাথে কিন্তু তুমি কিন্তু এখান থেকে এক্সটার্নাল একটা আঙ্গুল দিয়ে গুতা দিয়ে রাখছিলে 20 নিউটন ফোর্স, এবার কি এখানে আঙ্গুল টাঙ্গুল দিয়ে কিছু গুতা দিছো? তাহলে এখানে আঙ্গুলের জন্য কোনো গুতা নেই, শুধুমাত্র একটা ফোর্স তোমার ইয়া থেকে আসতেছে, কি জিনিসটার নাম কি, স্ফিয়ার থেকে আসতেছে, সেটা হচ্ছে 12 নিউটনস। কেন? কারণ এটা হচ্ছে তার ওয়েট বুঝাচ্ছিল। তাহলে এখন এই চিত্র অনুযায়ী আমরা সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই বসানোর চেষ্টা করে দেখি। এই চিত্রের জন্য সামেশন অফ এফ এক্স নাও, কত হবে সামেশন অফ, আচ্ছা সামেশন অফ এফ এক্স, হ্যাঁ ঠিক আছে, সামেশন অফ এফ এক্স সমান আসবে 0, তার কারণ বস্তুটা স্থিতিশীল অবস্থায় আছে। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশগুলো বলো। আর এ এটার এক্স অক্ষ বরাবর উপাংশ বলো। 60 আবার আর এ cos 60 আর এ cos 60, নেগেটিভ দিব না, তার কারণ সে আসলে ডান দিক বরাবরই যাচ্ছে, এই দিকটা কিন্তু ডান দিক বরাবরই। ভেরি গুড, তাহলে আর এ cos 60। আচ্ছা আরেকজন আছে অনুভূমিক বরাবর, এইটার কি আছে, এটা তো নাই, এটা খাড়া নিচের দিকে, তাহলে তার আনুভূমিক উপাংশ নাই কিছু। আর বি এর জন্য আছে এইটা, এটা কোন দিকে যাচ্ছে, এক্স অক্ষের মাইনাস ঋণাত্মক দিকে, তাই না? তাইলে ওর নির্ভর হবে আমাদের মাইনাস আর বি সাইন কি, cos 30 সরি cos 30, আর বি সাইন কেন নিলাম আমি বুঝলাম না, আর বি cos 30, এইখানে তার 60 আর এখানে সে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে রাখছে, সেজন্য দিলাম আমরা 30 ইকুয়ালস টু 0। এটা এমনিই থাকুক, কিছু করব না, এটা এমনিই রাখি। হ্যাঁ এবার সামেশন অফ এফ ওয়াই, সামেশন অফ এফ ওয়াই দেখো তো, সামেশন অফ এফ ওয়াই সমান 0, এর মধ্যে উপরের দিকে কাজ করতেছে কেউ, আর কেউ হচ্ছে নিচের দিকে, তাই না? এই জিনিসগুলোকে কিন্তু তুমি এভাবেও চালিয়ে লিখতে পারো, যেহেতু টোটাল ফোর্স আসলে বা টোটাল অবজেক্টটা আসলে কি স্থিতিশীল অবস্থায় আছে, তার মানে তুমি যদি এখানে এমন নাও যে উপরের দিকে কার্যরত বল এবং নিচের দিকে কার্যরত বলগুলোর সমষ্টি একই হবে, এভাবে ধরলেও কিন্তু হয়, দিন শেষে ওই রেজাল্টেন্ট 0ই পাওয়া যায়, বুঝছি? মানে ওই স্থির অবস্থাতেই থাকে। তাহলে সামেশন অফ এফ নরমালি করি, সমস্যা দরকার নেই আমাদের। উপরের দিকে উঠতেছে আর এ তাহলে পজিটিভ, কত নিব তাহলে, আর এ তারপরে ইনটু cos 30, কারণ সে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে আছে, এই যে 30। আচ্ছা আর বি কত কোণে আছে, হেলে আছে, উপরের দিকে কাজ করতেছে, তাহলে প্লাস আর বি সে হেলে আছে 60 ডিগ্রি কোণে, তাহলে cos 60 নিতে হবে, cos 60। এখন এইটা থেকে বিয়োগ করে আমরা কত পাবো, বিয়োগ করব, তার কারণ হচ্ছে যে নিচের দিকে কাজ করতেছে 12 নিউটন ফোর্স, তাহলে মাইনাস 12 নিউটনস ইকুয়ালস টু 0। এখানে ইকুয়ালস টু 0, এখন এই 12টাকে আমরা যদি ডিরেক্ট ডান পাশে পাঠিয়ে দেই, তাহলে লেখা যায় সমান 12, এভাবে লেখা যায়। এখন দেখো তো, এটা দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ হয়ে গেছে না? জি ভাই, এখান থেকে তাইলে এগুলাখান থেকে যদি তুমি x এবং এই সহগ হিসেবে cos, মানে a হিসেবে cos 60, b হিসেবে মাইনাস cos 30, a হিসেবে a2 হিসেবে cos 30, b2 হিসেবে cos 60 এবং c2 বসায় দাও, কত আসে তাহলে বলো তো, আর a এবং আর b, 12 নিউটন, 12 নিউটন। 12 নিউটন, 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 12 নিউটন,
যদি আর কি ইয়া করো, যদি প্রতিস্থাপন পদ্ধতিতে করো না, মানে যদি হাতে কলমে করো, তাহলে দেখবা একদম রুটের হিসেবে এইভাবে মান আসতেছে। আর এমনিতে ক্যালকুলেটরে করলে এইটারই ভাঙা ভ্যালুটা পাবা। দেখো কত আসে। আরবি 6 পাইলেই হয়েছে। আরবি 6 পাও নাকি এটা দেখো, এটা তো পূর্ণ সংখ্যায় আছে। এ লেখার সময় ক্যালকুলেটরে যখন এ বি বসাবো, ডিরেক্ট cos 60 cos 30 এমনি এমনি বসাও। হয়েছে? পারছি? মিলছে? জি ভাইয়া। আচ্ছা, আজান দিবে মনে হয়। তাহলে আমরা দেখতে দেখতে 3টা অঙ্ক করে ফেলাইলাম। এখন 12 কি 3টা দেখি কি অবস্থা। ওয়েট অফ দ্য সারফেস 100 নিউটনস, সরি সারফেস বলতেছি, ওয়েট অফ দ্য স্ফিয়ার হচ্ছে 100 নিউটনস। ফাইন্ড দ্য রিঅ্যাকশন অফ দ্য সারফেস। আচ্ছা, রিঅ্যাকশন অফ দ্য সারফেস, রিঅ্যাকশন কাজ করতেছে কোন জায়গায় বলো তো? যে বিন্দুতে স্পর্শ করে আছে রিঅ্যাকশন কিন্তু ওই বিন্দুতেই হয়, তাহলে রিঅ্যাকশন হবে হচ্ছে এইখানে একটা বিন্দুতে, এই বিন্দুটার নাম দিলাম আমি বি। ঠিক আছে? আচ্ছা, এখন এই বি বিন্দুতে রিঅ্যাকশনের জন্য আমাদেরকে এখন ইয়া করতে হবে, বাকি অ্যাঙ্গেলগুলোকে নিয়ে কাজ করতে হবে, তারপর বুঝতে হবে কে কোন দিকে গুতা দিতেছে গাড়ে। তাহলে এটা ছিল 100 নিউটনসের। আচ্ছা, এই চিত্রটা একটু আরেকবার আঁকতে হবে আমাদেরকে। খেয়াল করি, একটু বড় করে আঁকি, জায়গা আছে এমনিতে আমার 2-3 লাইনে ক্যালকুলেশন গুলো দেখছো, এগুলো কিন্তু 2-3 লাইনের, কিন্তু দেখো অঙ্কগুলো কত ডিপ, এটা হচ্ছে মজা। আচ্ছা, এটা তো বেশি বড় করে ফেলাইছি, দেখ ভালো লাগে না। এখানে যে ফোর্সগুলো কাজ করতেছে সেগুলার অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশগুলোকে নিয়ে এবার কাজ শুরু করা যেতে পারে, কিন্তু এইখানে করব কি এমনি নাকি অন্য কোনো উপায় করব বুঝতেছি না। আচ্ছা, শুরু করি। ফাইন্ড দ্য রিঅ্যাকশন অন দ্য সারফেস জিজ্ঞেস করেছে, তার মানে বি বিন্দুতে রিঅ্যাকশন কি হবে সেটা। তাহলে বি বিন্দুতে রিঅ্যাকশনটা আসলে দেখতে কিরকম, এটা দেখতে হচ্ছে এইরকম, তাই না? এরকম দেখতে হইলে ওর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে রয়েছে, ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে আছে সেগুলো লাগবে, তাই না? তাহলে বলো ওর ওয়াই অক্ষের এক্স অক্ষের সাথে কিংবা ওয়াই অক্ষের সাথে কোনটা বলতে পারবো আমরা? ইজিলি দেখা যাইতেছে যে এইখানে কোণটা কত দেওয়া ছিল, 60 দেওয়া ছিল, তাহলে এই কোণটা হবে 60, তাই না? এটাই তো আমরা বের করলাম, একটু আগেই তো করছি এই জিনিসটা। তাহলে আমরা রিঅ্যাকশন ফোর্স যেটা কাজ করতেছে আর সেই রিঅ্যাকশন ফোর্সটার অ্যাঙ্গেলটা পাই গেছি, ভালো কথা। বাকি ফোর্সগুলোর দিকে তাকাই, এইখানে ওর কেন্দ্রে একটা জিনিস আছে, এটা হচ্ছে ওর কেন্দ্র, ওর কেন্দ্র থেকে নিচের দিকে ওর ওয়েট কাজ করে কত, 100 নিউটনস। তাহলে খাড়া নিচের দিকে একটা ফোর্স আছে আমাদের কাছে এখন 100 নিউটনস। ওকে, ভালো কথা। এরপরে আছে এইখানে একটা জিনিস, এটা কি করছে আবার, তখন তো এখন তো এটাকে আটকায় ধরে রাখছে, দেখো কিন্তু বেঁকা সারফেসে রয়েছে, কিন্তু ওকে এখানে আটকায় ধরে রাখার জন্য তো লোক লাগবে, কে ধরে রাখছে ওকে? এই সুতাটা বাঁধা আছে এখানে এ বিন্দুতে, সুতাটা আবার এইখানে ওর কেন্দ্রের সাথে বাঁধা আছে, তাহলে মধ্যবর্তী কোণ যেটা উৎপন্ন করছে সেটা হচ্ছে 15 ডিগ্রি। এটা জিনিসটা একটু ছোট, তো সেই অনুযায়ী আমরা ধরতে পারতাম এটা হয়তো 15 ডিগ্রি, ধরি, ধরলাম আমরা এইখানে এ বিন্দুটা আছে, এটা হচ্ছে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে এ। আর সুতার টান কোন দিকে কাজ করে বলতো? এই অবজেক্টটা নিচের দিকে নামে যেতে চায়, তাই না? তাহলে সুতার টান কি উপরের দিকে যাবে নাকি নিচের দিকে, মানে কেন্দ্রের দিকে নাকি কেন্দ্রের বিপরীত দিকে? উপরের দিকে। উপরের দিকে। যে কোনো ধরনের টেনশন অবজেক্ট থেকে, টেনশন বা টান বল অবজেক্ট থেকে তার বিপরীত দিকে কাজ করে, তাহলে এইখানে হইতেছে আমাদের অবজেক্ট, এর বিপরীত দিক মানে এই দিক বরাবর আর কি কাজ করতেছে, সুতা বরাবর, সুতার উপরের দিকে, এখানে এক্ষেত্রে উপরের দিকে, এদিকে কাজ করতেছে টেনশন ফোর্স। আচ্ছা, এখন টেনশনের জন্য তার এখন তো এটারে উপাংশে ভাগ করা লাগবে, তাই না? তাহলে টেনশনটার এখন এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে হেলে আছে এটা বের করতে হবে আমাদের। এই কোণটা কত দেওয়া, 15। দেখো তো এই কোণটা কোনোভাবে বের করা যায় নাকি? আমি তো নিজে বুঝতেছি না কেমনে হবে না, কেমনে বের করবো?
ও আচ্ছা, পারা যাবে মনে হয়, নাও যেতে পারে, না এই গেলেও অন্য বিন্দুতে একটা একটা ফরম্যাট যেতে লম্ব হবে। এটা আঁকলে হচ্ছে তো একান্ত কোণ হয় না? কোন জায়গায়? এতে একটা লম্ব আঁকলে একান্তর কোণ 60 ডিগ্রি। এইটা? ও আচ্ছা, ও তাহলে এটা 45, তো কি লাভ হইলো? কি করবো যদি, কি লাভ হবে আমাদের? হ্যাঁ, এটাতে একটা লম্ব না তো অনুভূমিক রেখা আঁকতে হবে আর কি এতে। তাহলে 60 পাইলাম, ভালো কথা। তো এখন কি হবে তাইলে? এই কোণটা কিভাবে পাবো? আচ্ছা, এইটা তো 60, ওই তো হয়েই তো গেছে। তাহলে এই কোণটা কত? 120। এই কোণটা কত? 15। 15 আর 120 কত হয়? 15 আর 120 কত রে? 135। 135 আর হচ্ছে 180 থেকে বিয়োগ হবে, তাহলে এটা কত বলো? এটা হচ্ছে ত্রিভুজ না, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা হচ্ছে 15 ডিগ্রি একটা কোণ। এইখানে একটা কোণ পাইলাম আমরা 180 মাইনাস 60 করে 120। তাহলে অবশিষ্ট কোণটা কত পাওয়া যাবে বলো? 45। 45। ভেরি গুড, জোস। আচ্ছা, তাহলে এটাকে একটু জুম করে রাখি, এটা আমাদের দরকার হবে এখন। তাহলে এই টান বলের জন্য এখন তার বাকি উপাংশ দুইটারও এখন আমরা বের করতে পারতেছি। একটা কাজ করতেছে, এটা কি হলো? এটা কাজ করতে এটা কাজ করতেছে এইদিকে, ঠিক মতো আঁকা হইতেছে না। আর একটা কাজ করলো ধর উপরের দিকে, তাই না? ওকে, সমস্যা নেই, এমনি ব্যাকা দ্বারা হইলেও বুঝলেই হয়েছে। 10 জানি, টি জানি না, এটার নাম তো টি, টি জানি না। আচ্ছা, আর বাই করতে হবে এখান থেকে আর। আচ্ছা, নেই, সমস্যা নেই, দেখি কি কি আছে। এটা কেমনে সলভ করবো? টি ছাড়া কেমনে হবে এটা? দেখি পারি নাকি। এক্স অক্ষ বরাবর কে আছে? সামেশন অফ এফ এক্স, অবজেক্ট তো স্থির আছে তাই না? তাহলে সামেশন অফ এফ এক্স 0। এক্স অক্ষ বরাবর প্রথমে আর এর জন্য নাও, আর কে আগে বসায় নাও। আর cos 30। এটা হবে 0, তাহলে এটা হবে আর cos 30, কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের দিকে সে যাইতেছে এবং হইতেছে, রকিব কিছু বলতেছে নাকি? ধনাত্মক দিকে যাচ্ছে এবং 30 ডিগ্রি কোণে হেলে আছে। এটার জন্য ওর উপাংশগুলো আঁকি নেই, ওর উপাংশগুলো বসায় নেই। আর cos 30 পাইলাম। তারপরে তার টান বলের জন্য t cos 45 মানে মাইনাস t cos 45। মাইনাস, কারণ হচ্ছে সে এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছে, সেই কারণে মাইনাস টি এবং সে হেলে আছে হচ্ছে 45 ডিগ্রি কোণে। তাহলে টি cos 45 ইকুয়ালস হচ্ছে 0। তার কারণ এখানে আরেকটা ফোর্স আছে কিন্তু হেডেতে কোনো কামে লাগতেছে না, এটা হচ্ছে 100 নিউটন, যেটা শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে। তাহলে ওটা নিয়ে লাভ নাই আমাদের। তাহলে টি cos 45 এখানে কত পেলাম আমরা? 0। এটা তাহলে 1 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশন তো বলার দরকার, এটা বক্স করে দিলেই হয়েছে। বক্স করে দিলাম একটা, আগের মতোই পাইতেছি তাই না? আচ্ছা, এটা যদি বুঝি তাহলে পরের অংশটা বলো এবার। সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0, তাইলে আর এর ভ্যালুটা বলো এবার। আর এর জন্য উলম্ব উপাংশ উপরের দিকে কাজ করতেছে, পজিটিভ আর cos 60। তারপরে আরেকটা আছে এইখানে টি এর জন্য, এটা তো টি এর উলম্ব উপাংশ, এই তো টি ছিল, টি এর উলম্ব উপাংশ হচ্ছে এইদিকে, তাহলে টি এর উলম্ব উপাংশ এটাও তো 45 ডিগ্রি কোণে হেলে আছে এবং উপরের দিকে, তাহলে টি cos 45 এবং তার থেকে মাইনাস 100 ইকুয়ালস টু 0, তার মানে ইকুয়ালস টু 100 বলে দিলেই হয়েছে, সমান। এটা এমন পাইলাম আমরা। এখন এটার সমাধান করো, পেয়ে যাব আমরা। আমি একটু করে দেখি, অনেকক্ষণ ধরে করি না অঙ্ক কেমন জানি করে। সাইমাল ইকুয়েশন দিয়ে, সাইমাল ইকুয়েশন, দুইটা cos 30 minus cos 45 equals to 0, cos 60 cos 45 equals to 100, কত 73 আর হচ্ছে 89 নাকি? আমরা কি কোথাও ভুল করলাম? অ্যান্সার তো মিলতেছে না রে ভাই, জীবনটা বেদনা। ও আচ্ছা, আমরা কত দিছি এই জিনিসটার ওয়েট? ঠিক আছে, মিলছে। আচ্ছা, একবার শিওর হয়নি।
লাস্টে আমরা পাইছি আর এফএক্স বরাবর, ও আচ্ছা অ্যাক্সিস চেঞ্জ করে করছে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা কি পাইছো দেখো মিলছে নাকি? টি সমান সরি আর সমান 73.2 আর টি সমান, টি যদিও লাগবে না তারপরে বাইরে এসে তো লিখে 89.79 89.79 সামথিং, অথচ আমার আসছে 65 সামথিং, সমস্যা নেই একই কথা। এটাও নিউটন এককে, এটাও নিউটন এককে, ঠিক আছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। দেখছো তাহলে অঙ্ক কিন্তু 2 লাইনের, কিন্তু বোঝা লাগে, এই যে ভাঙ্গা লাগে, এই ভাঙ্গা সূরা ঠিক মতো করা লাগে। 2 লাইনের অঙ্ক ভাই, 2 লাইন, প্রত্যেকটা অঙ্কই 2 লাইন। কইছি না তোমরা এই যে বইয়ের মধ্যে যে নিউমেরিক্যাল গুলো আছে 8.3 তে বিশেষ করে এগুলো সব 2 লাইনের অঙ্ক। ওয়েট অফ দ্য সারফেস 1000, এটা কি তুলনামূলক সহজ হবে না তাহলে এবার বলো তো? বুঝিনি। জি তাহলে টেনশন এবং হচ্ছে রিয়াকশন বের করতে পারছি। আগের অঙ্কটাই খালি এবার আরো সহজ করে দিছে, আমাদেরকে সোজা করে দিছে। তাহলে এটার জন্য চিত্রটা, আর চিত্রটা তো এটার জন্য আর আঁকা লাগবে না মনে হয়, এটার মধ্যে কাজ করলেই হবে। তাহলে এটার জন্য চিত্রটার মধ্যে কাজ করি আমরা। কি কি কাজ করতেছে? ওর রিয়াকশন এই দিক বরাবর, তাই না? একটা রিয়াকশন কাজ করে সারফেসের উপরে লম্ব, যে বিন্দুটা টাচ করে থাকে সেখানে কিন্তু রিয়াকশনটা দেয়। হুদার কামে তো রিয়াকশন দেখাতে পারবে না, তাই না? ওরা টাচ করছে যেখানে, সেখানে সে রিয়াকশন দিতে পারবে। রিয়াকশন দিল, তারপরে কি করলো? ও আচ্ছা, এখানে আছে টেনশন ফোর্স। টেনশন ফোর্স কোন দিকে, উপরে না নিচে? উপরে। উপরের দিকে, তার কারণ হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য বডি কাজ করে। তাহলে এটা হচ্ছে টি, এটার নাম দিলাম আর। ওকে, আর কে আছে? আর হচ্ছে ওর জন্য একটা ওয়েট, ওর একটা ওয়েট আছে সেটা খাড়া নিচের দিকে কাজ করে। এই ওয়েটটা জানি আবার কত দেওয়া, 1000 নিউটন। এই যে 1000 নিউটনস, ভালো কথা। এরপরে আর তো কিছু নাই। এখন এই টিটাকে একটু ভেঙে রাখি, এই দিক বরাবর একটা হবে ওর, আর উপরের দিক বরাবর একটা হবে, শেষ, আর কোনো কাজ নেই। তাহলে এবার লিখি সামেশন অফ, আর কিছু নাই ইনফরমেশন, আর কিছু লাগবেও না অবশ্য আমাদের। আচ্ছা তাহলে সামেশন অফ এফএক্স ইকুয়ালস টু 0। তাহলে সামেশন অফ এফএক্স এক্স অক্ষ বরাবর ডান দিকে কাজ করতেছে, আর ডাব্লিউ তো কাজ করতেছে না, ডাব্লিউ মানে 1000 নিউটন তো কোনো কাম নাই ওটার বাদই। আর টি এর জন্য আনুভূমিকভাবে তার বিপরীত দিকে কাজ করতেছে, তাই না? তাহলে মাইনাস টি কস কত হবে কোণ বলো তো? এই মধ্যবর্তী কোণটা হবে, এই মধ্যবর্তী কোণটা কত? 45 কি 75? হ্যাঁ 75, তাহলে cos 75 হবে। 90 মাইনাস মানে 15, একান্তর কোণ থেকে আবার 90 মাইনাস মানে 90 থেকে বিয়োগ করে এরকম করে পাওয়া যায়। তাহলে এটা পাই গেলাম r ইকুয়ালস টু t cos 75 পেয়ে যাব আমরা। তারপরে সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0, সেই হিসাবে r তো এখানে নাই, তাহলে r বাদ, r যদি বাদ চলে যায় তাহলে বাকি থাকে কে? t cos 15 উপরের দিকে মাইনাস 1000, অথবা বলতে পারি ইকুয়ালস 1000, আর কিছু নাই, শেষ। তাহলে এখান থেকে টি পেয়ে গেলাম। টি সমান হচ্ছে তাহলে কত? টি সমান 1000 ডিভাইডেড বাই cos 15, আর এখানে r সমান তাহলে পেয়ে গেলাম, r সমান হবে 1000 ডিভাইডেড বাই cos 15 ইনটু cos 75। পারবো? জি জি। দেখছো এটাও 2 লাইনের অঙ্ক, সবটি 2 লাইন রে ভাই, সব 2 লাইন। এই জিনিসটাকে আবার লামির উপপাদ্য দিয়ে করা যায়। লামির মধ্যে এখন আমরা যাইতে যাচ্ছি না, এটা পরে যাব। লামির উপপাদ্য দিয়ে এখানে যে একটা ত্রিভুজ তৈরি করে, এরা ত্রিভুজ তৈরি করে সাম্যাবস্থায় আছে, এই সাম্যাবস্থা নিয়ে কাজ করে এই ত্রিভুজের মাধ্যমে। এইখানেও একটা ত্রিভুজ তৈরি হয় লামির উপপাদ্য দিয়ে, সেটা হচ্ছে যে এইরকম, এই যে এই ত্রিভুজটা, এইখানে একটা ত্রিভুজ তৈরি হয় না, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হতে হবে এমন না ব্যাপারটা, এখানে তৈরি হয় যেটা আর কি, যে সবগুলা বলকে কভার করে একসাথে, সেই রকম একটা, দাঁড়াও এইটা না, আচ্ছা এইটাই মনে হয়, হ্যাঁ এইটা। এইখানেও লামির উপপাদ্য প্রয়োগ করা যায় এইভাবে, এইখানে কাজ করতেছে এরকম উপায় লামির উপপাদ্য, এইটুক করলেই হবে। এইটা করার আগে নাকি এটা এটা এখন পারবো মনে হয় আমরা। এইটা হচ্ছে প্রথমবার আমরা হচ্ছে দুইটা ডিফারেন্ট বডি নিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে একটা স্মুথ পুলি, পুলি মানে হচ্ছে তোমার ওই যে
টম এন্ড জেরিতে মনে হয় এরকম জিনিসপত্র দেখছো, দুই পাশে হচ্ছে এরকম জিনিসপত্র ঢুকায় দিলে এইখানে হচ্ছে একটা দড়ির মতন, যে কুয়া দিয়ে পানি তুলে না, দেখছো না, ওই যে দড়ি ঝুলায় দেয়, এটাকে বলা হচ্ছে পুলি। এটাকে বলা হচ্ছে স্মুথ পুলি। তার মানে হচ্ছে যে এখানে ঘর্ষণের কারণে কোনো রকমের বলের অপচয় হইতেছে না, এটা বুঝাইছে স্মুথ পুলি বইলা। আর বলছে ইফ দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম ক্যালকুলেট থিটা, এই থিটা এর মান আমাকে বের করে দেখাইতে হবে। আচ্ছা, এটার জন্য হচ্ছে প্রথমবার ওই যে বলতেছিলাম একটা জিনিসের কথা, ফ্রি বডি ডায়াগ্রাম, এখানে ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে আসতে হবে। তাহলে লাল অবজেক্টের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম চিন্তা করি, মানে এদেরকে আলাদা আলাদা বস্তু হিসেবে ওদের মধ্যে কি কি ফোর্স কাজ করে সেটা দেখতেছি। তাহলে এখানে আছে এ, ওর জন্য এখন সবার আগে যে ফোর্সটা ওর উপরে কাজ করাবো আমরা সেটা হইতেছে ওর কি, এটার নাম ওর ওজন। ওর খাড়া নিচের দিকে একটা ওজন কাজ করতেছে 220 নিউটন। আর ওর এই উপরের দিকে একটা টান বল কাজ করতেছে না, এই উপরের দিকে টান বল, সেটা হইতেছে এই যে স্ট্রিং এর জন্য, এই যে লাল রঙের একটা স্ট্রিং দিছি আমরা, স্ট্রিং মানে হচ্ছে ইয়া আর কি, সুতা বা থ্রেড, স্ট্রিং। তাহলে এই স্ট্রিং এর জন্য একটা উপরের দিকে টান বল কাজ করতেছে। আচ্ছা, আর কি আছে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওর এই দিক বরাবর একটা কি আছে, রিঅ্যাকশন ফোর্স আছে, কারণ এটা সারফেসের উপরে ছিল, তার এমনি এমনি বয়া ছিল না। কালো কলমটা কই, কালো কলম নাই কেন, দেখ। আচ্ছা, ও তো একটা সারফেসের উপরে বসেছিল, তাই না, ধরলাম এটা হচ্ছে সেই সারফেস। তাহলে এই সারফেসের উপরে কি ওর একটা পারপেন্ডিকুলার লাইন থাকবে, মানে একটা রিঅ্যাকশন ফোর্স থাকবে এই দিক বরাবর, বুঝিনি, বুঝছি, ভেরি গুড। আচ্ছা, এটাও রিঅ্যাকশন ফোর্স, ভালো কথা। এই রিঅ্যাকশন ফোর্সটাকে এখন করতে হয় কি আসলে, যে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা অ্যাক্সিস উল্টায় ফেলাবো, মানে অ্যাক্সিস পরিবর্তন করব। কিভাবে অ্যাক্সিস পরিবর্তন করে, না দ্বারা অ্যাক্সিস পরিবর্তন করে কি উচিত হবে, অ্যাক্সিস পরিবর্তন না, অ্যাক্সিস চেঞ্জ না করেই করব, এক্স অক্ষ বা অক্ষ যেমন আছে তেমনই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এটা তাইলে ঠিক খাড়া নিচের দিকে আছে, এই জিনিসটা ইনক্লাইন্ড আছে, টেনশন, এটা তো ঝামেলা আছে, তাহলে টেনশনটাকে ঠিক করি। টেনশনটারে যদি ঠিক করি, ওর এইদিকে একটা হবে আর উপরের দিকে একটা কাজ করবে, তাই না। তাহলে ওইগুলাকে লিখে ফেলি একদম। হ্যাঁ, এইখানে কোণ কত ছিল, 40, তাই না। তাহলে এই কোণটাও কত হবে, 40, বুঝি। এই কোণটা কত হবে, হ্যাঁ, এইটাও 40ই হবে, 40। আচ্ছা, তাহলে এই অবজেক্টের উপরে যেই ফোর্সগুলো কাজ করতেছিল সেগুলো কিন্তু আমরা এখনো টোটালি লিখতে পারি নাই। হ্যাঁ, এখানে শুধুমাত্র 40 মানে দাঁড়াও লিখছি মনে হয়, টান বল, অভিকর্ষজ বল, রিঅ্যাকশন বল, হ্যাঁ শেষ, এই তিনটা। একটা কাজ করা যেতে পারে, এইখানে যদি আমরা এই যে রিঅ্যাকশন ফোর্স আছে ওর যদি আমরা উপাংশগুলো নেই তাহলে একটু ঘিঞ্জি বিঞ্জি হয়ে যায়, ভালো লাগে না দেখতে। আমরা একটা কাজ করি, এটাকে তুলে নিয়ে উপরে যায় লিখে দিয়ে আসি। এই রিঅ্যাকশন ফোর্স যেটা হইতেছে এইখানে হওয়ার কথা এই বরাবর, এটাকে একটু উপরে তুলে দেই আমরা, এইখান থেকে লিখব। তাহলে কি সুবিধা হবে, তাহলে হচ্ছে আমাদের এটার ক্যালকুলেশন করাটা দেখতে সুন্দর লাগবে আর কি, হিসাব করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে ওর জন্য যে ইয়াগুলা, ওর উপাংশগুলা, সেটা হবে এই দিকে এবং এই দিকে। এখন অ্যাঙ্গেলগুলো একটু কেয়ারফুলি খেয়াল করো। 40 তো এটা ঠিক আছে, এইখানে কি অ্যাঙ্গেল আসবে, এই বরাবর যখন সে ছিল তখন মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা ছিল 40, তাহলে এইখানে এইটা সমান 40 হবে না, বুঝি। জি ভাইয়া। তাহলে এটা সমান 40 পাইছি। এখন না বুঝলে বললো, হ্যাঁ, চিত্র কিন্তু চেহারা বেশি পছন্দ, আমার নিজেরই ভালো লাগতেছে না চেহারা দেখতে। এটা হইতেছে ওর জন্য রিঅ্যাকশন, ওয়েট, এটাকে এমনি লেখার কি দরকার, রিঅ্যাকশন আমরা জানি কি বের করব, স্যার সিস্টেম ইন ইকুইলিব্রিয়াম থাকলে ক্যালকুলেট করতে হবে থিটা। এখানে তো অনেকগুলো ভ্যারিয়েবল চলে আসতেছে, এইটাকে এইভাবে করতে গেলে মিলাইতে পারবো না। আমরা অন্য একটা পদ্ধতি দেখাই, সেটা হচ্ছে অ্যাক্সিস চেঞ্জ করতে হবে, আসলে উপায় নেই, দুইটার জন্য অ্যাক্সিস চেঞ্জ করবো আমরা। আচ্ছা, অ্যাক্সিস চেঞ্জ করা বলতে বোঝানো হচ্ছে যে এইখানে যেই 40 ছিল না, এই 40 বরাবরটাকে আমরা এক্স অক্ষ ধরবো। এখন এক্স অক্ষ কাজ করবে এই দিকে, এই দিকে কাজ করবে হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, আর এই দিক বরাবর হচ্ছে ওয়াই অক্ষ। বুঝতে পারলাম, এটাকে বলতেছি অ্যাক্সিস চেঞ্জ করা।
অ্যাক্সিসটাকে রোটেট করে দিলাম। তাহলে অ্যাক্সিস যদি আমরা রোটেট করে দেই তাহলে এখানে যে ফোর্সগুলো কাজ করতেছিল সবার আগে আমাদের ওর উপরে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে ওর অভিকর্ষজ বল। এই অভিকর্ষজ বলটাকেই তো এখন সে কি আছে, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আছে বলো তো? না ভাইয়া, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর নাই, তাহলে ওর এক্স অক্ষটা কোন দিকে হবে? এই দিকে, এরকম। আর ওর জন্য ওয়াই অক্ষটা হবে এইরকম, তাই না? তাহলে ওর এই জিনিসটাকে এখন এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আমরা যদি ভাঙি, এটা গেল আমাদের ওয়াই অক্ষ বরাবর, এই দিক বরাবর আমরা দিলাম এক্স অক্ষ বরাবর। আর তাহলে তো এই তো নিজে আর থাকবে না, যদি ওকে আমরা উপাংশে ভাগ করে দিই তো ওর তো আর দরকার নেই, তাহলে ও গেল গা। তাহলে এটা কিন্তু আমরা কি ক্লিয়ার করে ফেললাম এইমাত্র, ওর ওজনটা এটা কত ছিল? 220 নিউটন। এইখানে অ্যাঙ্গেল কত ছিল? 40, তাই না? তাহলে 220 cos 40 এটা। আর এইটা তাহলে কত হবে? 220 cos 50 মাইনাস। আর কে আছে এখানে? আর হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। রিঅ্যাকশন ফোর্স কোন দিকে কাজ করে? খাড়া উপরের দিকে, তাই না? এই মানে হচ্ছে এই বরাবর কাজ করার কথা, সারফেসের উপরে পারপেন্ডিকুলার তো এইরকমই ছিল, তাই না? আগেরটা তো তাই ছিল। তাহলে এইটাকে একটু উপরের দিকে করে লিখলাম আমরা এইরকম, বুঝছি? এটা উপরের দিকে চলে গেল আর এটা হচ্ছে নিচের দিকে। তাহলে এটা কি পুরোপুরিভাবে ওয়াই অক্ষ বরাবর আছে না? কারণ আমরা তো এই সারফেসটাকে এক্স অক্ষ ধরে নিয়েছিলাম। সারফেসটাকে যদি এক্স অক্ষ ধরি তাহলে এক্স অক্ষের লম্ব দিকেই তো ওয়াই অক্ষ থাকবে এবং সারফেসের লম্ব দিকেই তো আমাদের রিঅ্যাকশন কাজ করে। তাহলে এটাই আমাদের রিঅ্যাকশন এবং এটা এমনিতেই এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবরই আছে। এখন আমাকে বুদ্ধি করে বলো তো যে এইখানে রিঅ্যাকশন ফোর্সটা যে আছে, এই যে অবজেক্টটা, হ্যাঁ, ও যদি ধরো সাম্যাবস্থায় যদি নাও থাকে তাহলে ও যখন ডানে বামে যদি ধরো কম বেশি হইতো, বা প্রথমবার যখন তুমি একে রাখলা ওর সাম্যাবস্থায় আসার আগে ও একটু ডানে বামে উপরে নিচে নড়াচড়া করছে না, এই তলের সাথে একটু উপরে নিচে উঠে তারপরে তো স্থির হয়েছে, তাই না? নগদে তো স্থির হয়ে যায়নি, হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, ও কি উপরে নিচে কোনো সরণ হয়েছিল যখন ও নড়াচড়া করছে? না। না। তাহলে উপরে নিচে যদি সরণ না হয় তাহলে এর ওয়াই অক্ষ বরাবর এখন ফোর্স কে কে আছে? এখানে একটা আর এবং এখানে আছে 220 cos 40। এই 220 এবং cos 40 দুইজন সমান এবং একজন আরেকজনকে ব্যালেন্স করার মাধ্যমে ওরা হচ্ছে এই বরাবর কোনো নড়াচড়া করে নাই। এটা তোদের ওয়াই অক্ষ। এখন তাহলে ওর এক্স অক্ষ বরাবর এখনো কি স্থির রাখছে কে? ও তো এখন স্থির। নিচের দিকে তো একটা ফোর্স দেখতেছি আমরা, তাহলে ওকে স্থির রাখলোটাকে? পজিটিভ 200 cos 50। বুঝিনি। 200 cos 50। 220 cos 50 তো ওকে নিচের দিকে আছে, তাহলে বিপরীত দিকে নিশ্চয়ই একই পরিমাণের বল লাগবে আমাদের, কিন্তু বিপরীত দিকে সেই বলটা দেওয়া আছে কত? বিপরীত দিকের বল আমি পাবো কই? এখানে তো কিছু দেখতেছি না। আছে, এই যে আমাদের এখানে স্ট্রিং ছিল না তার, তাহলে এই সুতার টানের জন্য একটা বিপরীত দিকে সে বল পাবে, সেটা হচ্ছে টি। বুঝতে পারলাম? তাহলে টি সমান কত স্পষ্ট বলে দেওয়া যায় না এখন? টি সমান এখানে কত? 220 cos 50, তাই না? 220 cos 50 পেয়ে গেলাম। আচ্ছা, এখন 220 cos 50 এটা মিলছে। এই জিনিসটা যদি স্থিতিশীল থাকতে চায়, এই পুলির উপরে কি কি বল কাজ করতেছে খেয়াল করো। পুলির উপরে কি তার ভরের জন্য কিছু আছে? পুলির কিন্তু ভর হিসাব করা হয় না, পুলিকে হচ্ছে ম্যাসলেস ধরা হয়। তাহলে পুলির নিজের কোনো ভর নাই, তাহলে ওর উপরে একমাত্র বল কাজ করতেছে এইখান থেকে একটা টি, এইখান থেকে একটা টি। তাহলে এই টি দুইটা যদি সমান না হয় তাহলে তো পুলি নিজেই নড়াচড়া করা শুরু করতো, তাই না? তাহলে নিশ্চয়ই এইখানে সুতার টান আর এইখানে সুতার টান সমান। জি ভাইয়া। এই রকিব, রায়ান বুঝছি? রায়ান তো কেবল আইছে। রকিব খেয়াল করো, জি ভাইয়া। দুই পাশে সুতার টান সমান হবে। তাহলে এইখানে সুতার টান তো আমি অলরেডি পেয়ে গেছি, কারণ এখানে বাকি ইনফরমেশন গুলো দেওয়া ছিল। এখন ওর জন্য আমরা নতুন করে অ্যাক্সিস কল্পনা করব এবং ওর জন্য এখন আমি সুতা আঁকাবো আলাদা করে। তাহলে এই অবজেক্টটা আবার দেখতে কিরকম? এই অবজেক্টটা দেখতে হচ্ছে এখন একটু এইরকম ভাবে ব্যাকা হয়ে রয়েছে, তাই না? তাহলে ওর যেই বলটা কি বলে, কি কয় এটার নাম, ওর যেই কি জানি অভিকর্ষজ বল, সেটা খাড়া নিচের দিকে কাজ করতেছে। cos থিটা দিলে হইতো। বুঝিনি। 350 cos থিটা। হ্যাঁ, এটা তো জানা কথা, কিন্তু এটা তো আমি জানি, এমন এটা তো আর ডিরেক্ট মুখের উপর বলা যায় না। তাহলে ওর এখন আমরা এক্স অক্ষ বরাবর একটা উপাংশ নিলাম, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ নিলাম ওর ডাব্লিউ এর জন্য। তাহলে ডাব্লিউ এর মধ্যে এখন আমরা দেখছি যে ডাব্লিউ এর যে অংশটা হচ্ছে সারফেসের ভিতরের দিকে চলে যায়
সেটাকে ব্যালেন্স করে দেয় কে? ওর জন্য যে রিঅ্যাকশন ফোর্সটা কাজ করে সেটা। এবং এটা যেহেতু কত ছিল এখানে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল এটা, এই অ্যাঙ্গেলটা কই গেল, এই অ্যাঙ্গেলটা ছিল কত, থিটা। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে এই যে লাল রেখাটা আছে, লাল রেখাটা হবে 350 cos থিটা, cos 90 মাইনাস থিটা। তাহলে এটাকে আমরা বলতে পারি 350 sin থিটা। আর এইটা হচ্ছে 350 cos থিটা। বুঝছো সামিন? cos থিটা এইটা, বুঝছি, যেটা সারফেসের ভিতরের দিকে যায়। এই দেখো সারফেসের ভিতরের দিকে এটা আসছিল, এখানে কত ছিল, থিটা 40 ছিল না, 40 এখানে আসছে, বুঝছি। তাহলে এটা হবে cos থিটা, আর এটা হবে তখন cos 90 মাইনাস থিটা উইচ ইজ sin থিটা। এই 350 sin থিটাকে ব্যালেন্স করতেছে কে? 350 sin থিটাকে ব্যালেন্স করে এইদিকে যে একটা টেনশন কাজ করতেছিল, সেই টেনশনটা। এখানে টেনশনের ভ্যালু তো আমরা জানি অলরেডি। এখানে এই সিস্টেম অনুযায়ী টেনশন ইকুয়ালস টু 350 sin থিটা। এইখানে আমরা টেনশন সমান যেহেতু জানি, তাহলে sin থিটা সমান বসাই দিব 220 cos 50 ডিভাইডেড বাই 350। এটার এখন সাইন ইনভার্সের মধ্যে বসাই দাও। সাইন ইনভার্স অফ 220 cos 50 ডিভাইডেড বাই 350। বুঝতে পারলাম? জি ভাইয়া। শেষ। এটা হইতেছে আমাদের 6টা অঙ্ক শেষ হইলো এখানে। এই জিনিস যদি সত্যিকার অর্থে বুঝে থাকো, তাহলে আল্লাহর দুনিয়ায় তোমাকে আর কেউ আটকাইতে পারবে না 8.2 করতে। 8.2 করতে অন্তত কেউ আর ঝামেলা করবে না। 8.3 এর জন্য আমাদের মোমেন্ট নামে একটা জিনিস শিখতে হয়, সেটা আমরা দেখবো পরের ক্লাসে, সমস্যা নেই। আজকে আমরা ফ্রিকশন নিয়ে কিছু এক্সট্রা কথাবার্তা বলে তারপরে ক্লাস শেষ করব, ঠিক আছে? ফ্রিকশন নিয়ে একটু আলোচনা করে যাই, বেশি ঘামাবো না, বেশি ঘাটাবো না, এই জিনিস ঝামেলা লাগাই দিবা। ফ্রিকশন, ঠিক আছে? আচ্ছা, ফ্রিকশন হয় দুই রকমের। প্রথমত, এটা কি জানতাম? কি কি বলো তো? স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক আর হচ্ছে কাইনেটিক। স্ট্যাটিক এবং কাইনেটিক। এখন আমরা হচ্ছে ধরো চিন্তা করি আগে ইয়া নিয়ে, স্থিতি ঘর্ষণ বা ঘর্ষণ গুণাঙ্ক, এই জিনিসগুলো কি এটা নিয়ে একটু চিন্তা করি। হ্যাঁ, না স্বাভাবিক হিসাব বের করি আগে। হ্যাঁ, আগে ধরো এইখানে একটা অবজেক্ট আছে, এটা ধরো একটা নর্মাল লাইন আছে এরকম, এর উপরে একটা অবজেক্ট রাখা আছে, অবজেক্ট আছে। এখন ওর উপরে তুমি হচ্ছে একটা ফোর্স অ্যাপ্লাই করছো, বলা হয়েছে যে তুমি ওর উপরে 20 নিউটনের ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, 20 নিউটন, ঠিক আছে? আর ওর যে ভর দেওয়া ছিল, সেই ভর দেওয়া ছিল ধরো, বস্তুর ভর m সমান দেওয়া ছিল ধরো 2 কেজি। এখন ওর বিপরীত দিক থেকে, মানে বিপরীত দিকে তো আর না, ওর হচ্ছে ঘর্ষণ কাজ করতেছিল। ওকে যখন টানা হইলো, ওর তখন সারফেসের সাথে কি হবে, একটা ঘর্ষণ তৈরি হবে বা ফ্রিকশন তৈরি হবে। এই ঘর্ষণ সবসময় কোন দিকে কাজ করে? গতির বিপরীত দিকে। ওর গতিশীল হওয়ার প্রবণতা কোন দিকে? দেখো তো, শুধু গতি কোন দিকে সেটা না, গতিশীল হওয়ার প্রবণতা কোন দিকে সেটাও খেয়াল রাখতে হবে। ওর প্রবণতা কোন দিকে গতিশীল হওয়ার? যেদিকে বল দিব সেদিকে। এই চিত্র অনুযায়ী তো ডান দিকে, হেডা কবে না, এই চিত্র অনুযায়ী ডান দিকে, তাই না? তাহলে প্রবণতা, ও নড়ছে কি নড়ে নাই পরের কথা, প্রবণতা হইতেছে হেতে ডান দিকে যাইবো। তাহলে ওরে ডান দিকে যাওয়া থেকে বাধা দিতেছে কে? ঘর্ষণ বল, সেটা আসলে বিপরীত দিকে কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ঘর্ষণ বল, লাল কালি দিয়ে ঘর্ষণ বল দিতেছি, প্রয়োজনীয় উপদ্রব না কি জানি পড়তে এডারে। হ্যাঁ, এই ঘর্ষণ বল ধরো তোমার কোশ্চেনে বলেই দিল সেটা হচ্ছে 4 নিউটন। তোমাকে এখান থেকে জিজ্ঞেস করা হলো অ্যাক্সেলারেশনের মান কত হবে, কিভাবে করব? কিভাবে পুরো সিস্টেমটার জন্য নেট ফোর্স ক্যালকুলেট করে নিতে হবে আগে। তাহলে ওর ডান দিক বরাবর 16 নিউটন। 60 নিউটন হচ্ছে নেট ফোর্স। আমরা নেট ফোর্স সামেশন অফ এফ এক্স ধরে নিই। এফ এই দিক বরাবর ধরে নিই পজিটিভ, আর এই দিক বরাবর ধরে নিচ্ছি নেগেটিভ, স্বাভাবিক। তাহলে সামেশন অফ এফ এক্স আমরা পাচ্ছি 20 নিউটনস মাইনাস 4 নিউটন, দ্যাট ইজ 16 নিউটন। এটা হচ্ছে নেট ফোর্স। নেট ফোর্সকে আমরা যদি তার ম্যাস দিয়ে ভাগ করে দিই তাহলে তো অ্যাক্সেলারেশন পাই, তাই না? নেট ফোর্স ডিভাইডেড বাই ম্যাস ইকুয়ালস টু আসে অ্যাক্সেলারেশন। তাহলে 16/2 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারলাম? বুঝছি, এইটুকু বুঝছি, ক্লিয়ার, শেষ। আচ্ছা, এখন
ধরো এইটা দেওয়া নাই, এখন অন্যভাবে দিছে। অন্যভাবে কি দিল, বললো যে এখানে একটা সারফেস, এখানে একটা অবজেক্ট রাখছি আমি, সেই অবজেক্টটার উপরে এই দিক বরাবর একটা ফোর্স কাজ করছে, সেই ফোর্সটা হচ্ছে ধরো এখানে একটু বাড়াই দিলাম এবার 50 নিউটন, ঠিক আছে। আর অবজেক্টের যে ম্যাস আছে, ম্যাস বলা হলো, সাইডে ম্যাস লিখে দিই, ম্যাস বলতেছি তোমাকে, এটা হচ্ছে 10 কেজি, 10 কেজি ভরের বস্তু। তোমাকে একটা জিনিস দিল, সেই জিনিসটার নাম হচ্ছে এইটা কি লিখলাম, মিউকে। মিউকে মানে কি? ঘর্ষণ গুণাঙ্ক। হ্যাঁ, ঘর্ষণ গুণাঙ্ক ফর কাইনেটিক স্টেট। তাহলে কাইনেটিক ঘর্ষণ গুণাঙ্কের জন্য আমরা এটাকে বলে দিলাম, ধরো এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক 0.2। এই কাইনেটিক ঘর্ষণ গুণাঙ্কের জন্য আমাকে এবার তোমাকে বলতে হবে যে অ্যাক্সিলারেশন কত হবে। এই ঘর্ষণ গুণাঙ্ক কিন্তু শুধুমাত্র নির্ভর করে অবজেক্টের সারফেস এবং কি বলে অবজেক্টের তলানি আর হচ্ছে পৃষ্ঠের উপরে। হ্যাঁ, পৃষ্ঠ এবং তুমি যে অবজেক্ট নিয়ে কাজ করতেছো সেটা। হ্যাঁ, একটা তলের উপরে তুমি সাইকেল নিয়ে চালাইলে যা হবে, ওই একই তলের উপরে বাইক নিয়ে গেলে অন্য রকমের ঘর্ষণ পাওয়া যাবে। কেন? কারণ সাইকেলের টায়ার একরকম জিনিস দিয়ে তৈরি হয়, মানে জিনিস হয়তো একই রকম কিন্তু গঠন ডিফারেন্ট, সেই কারণে দুই রকম মানে ভিন্ন ভিন্ন ভাবে ঘর্ষণ কাজ করে সেখানে, তাদের দুইজনের জন্য ঘর্ষণ গুণাঙ্ক ডিফারেন্ট। ঘর্ষণ গুণাঙ্ক দুইটা পৃষ্ঠের উপরে নির্ভর করে, যেই দুইটা পৃষ্ঠের মধ্যে পারস্পরিক সংঘর্ষ হচ্ছে বা স্পর্শ করতেছে, সেই দুইটা পৃষ্ঠের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক ডিপেন্ড করে। তাহলে এখানে আমাকে বুদ্ধি করে বলো অ্যাক্সেলারেশন কত হবে। প্রসেসটা কি অ্যাক্সেলারেশন বের করার? আগে কি করলাম, আগের বার আমরা কি করছি, নেট ফোর্স ক্যালকুলেট করছি। নেট ফোর্স ক্যালকুলেট করার সময় 20 টানতেছিল, 4 নিউটন পিছনের দিকে টানতেছিল। এখন এটারে বিয়োগ করে দিয়ে তো নেট ফোর্স পাইছিলাম, এখন বিয়োগ করার মতো নেট ফোর্সটাই তো আমাদের কাছে নাই। তাহলে নেট ফোর্স কই পাবো? নেট ফোর্স হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্সকে আমি এফ দিয়ে লিখি, হ্যাঁ, স্মল এফ। ফ্রিকশনাল ফোর্স সমান হচ্ছে মিউ ইন্টু আর, মিউ ইন্টু আর, ঠিক আছে, মিউ ইন্টু আর। এখন এইখানে মিউটা মিউ কে হিসেবেও কাজ করতে পারে, মিউ এস হিসেবেও কাজ করতে পারে। আমাদের কোশ্চেনে মিউ এস দিছে, তা আমরা আপাতত মিউ এস নিয়ে কাজ করব, সরি মিউ কে দিছে, মিউ কে নিয়ে কাজ করব। প্রয়োজনের সময় কিভাবে এস কিভাবে কে আলাদা আলাদা হিসেব করতে হয় সেটা বলে দিব। আপাতত মিউ কে নিয়ে কাজ করি, জেনারেল হিসাব যে আমরা বাইর করে। আচ্ছা, তাহলে মিউ এর মান আমার কাছে দেওয়া আছে, তাহলে ফ্রিকশনাল ফোর্স আমরা বের করতে পারবো। মিউ এর মান দেওয়া আছে কিন্তু আর তো দেওয়া নেই। আর কি? এই আর জিনিসটা কি? অভিলম্বিক প্রতিক্রিয়া। অভিলম্বিক প্রতিক্রিয়া, যেটা সারফেসের উপরে কাজ করতেছে। এখন সারফেসের উপরে কাজ করতেছে উল্লম্ব বরাবর উপরের দিকে একটা বল, সেটার নাম হইতেছে তার রিঅ্যাকশন ফোর্স আর। এই রিঅ্যাকশন ফোর্স আর কে যোগান দিবে কে? আর মানে আর যে বাধা পাইতেছে, এর তো ব্যাপারটা কি ছিল আমাদের, এমজি। তার কারণ এই যেহেতু তার সরণ কেবলমাত্র ডানে বামে হইতে পারে, উপরে নিচে হইতে পারে না, তাহলে নিচের দিকে টোটাল ফোর্স এবং উপরের দিকে টোটাল ফোর্স সমান হবে। তাহলে এই আর সমান পাবো আমি নিচের দিকে টোটাল ফোর্স। নিচের দিকে টোটাল ফোর্স হচ্ছে ওর ভর কত দেওয়া আছে 10 এবং ওর জি 9.8। তাহলে দেখো এখান থেকে আমরা সামেশন অফ, আমরা জানি কি সূত্র বের করছিলাম, a ইকুয়ালস টু সামেশন অফ এফ ডিভাইডেড বাই এম। এখানে সামেশন অফ এফ বলতে বোঝানো হচ্ছে 50 বিয়োগ হচ্ছে কত ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স দেওয়া নাই, এটা হচ্ছে 10 কেজি পাইলাম। তাহলে 50 গুণ মিউ, সরি 50 মাইনাস মিউ মানে 0.2 ইন্টু আর। আর মানে কত? এই ক্ষেত্রে আর মানেই এমজি, তাহলে 10 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস, এখান থেকে পাবো আমরা অ্যাক্সেলারেশনের ভ্যালু। তাহলে পেলাম 50 মাইনাস 0.2 গুণ 10 গুণ 9.8 ডিভাইডেড বাই 10, এটা আমার কত 3.04 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছি কি? বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, কি রে হাসুস কেন, কি মজা পাইছিস বল? আর একটা নেই, এটা আর একটা বডি। এই বডির জন্য এর ম্যাস বললাম তোমার আমি 5 কেজি। ওর উপরে এই দিকে একটা ফোর্স দেওয়া হয়েছে, টানা হয়েছে এইদিকে, এই ফোর্সটা আমি বললাম তোমারে 50 নিউটন। এইখানে তার এটা হচ্ছে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। আর ফ্রিকশনাল কনস্ট্যান্ট এখানে দেওয়া আছে মিউ কে, সেটা হচ্ছে 0.3,
ঠিক আছে, এখন আমাকে বুদ্ধি করে বলো যে এখানে অ্যাক্সেলারেশন কি হবে। সূত্র জানি কি ছিল, সামেশন অফ fx f বের করে তো পেয়ে যেতাম, তাই না? কিন্তু এখানে আবার কাহিনী আছে, এখানে যে ডিরেক্ট 50 বসাইছি, এখানে তো ডিরেক্ট 50 বসানো যাবে না, তাই না? এখানে একটু ভেঙে ভেঙে দেখো জিনিসগুলো কাজ করে কিভাবে। এটা তো লাল দিয়ে করছি, এগুলো সব নীল নেই এবার। তাহলে এইখানে এইদিকে বরাবর x অক্ষ বরাবর একটা আছে, এইদিকে ফ্রিকশনাল ফোর্স বিপরীত দিকে, তাই না? ফ্রিকশনাল ফোর্স পিছনের দিকে, উপরের দিকে কাজ করে কে আর, নিচের দিকে কাজ করে কে, উপরের দিকে একটা আর দিলাম, নিচের দিকে একটা ওর mg দিলাম। দেখো তো এইখানে 50 যে ছিল, 50-এর আমি শুধু অনুভূমিকটাই নিছি, 50-এর একটা উলম্ব উপাংশ আছে না উপরের দিকে, তাহলে 50-এর একটা উলম্ব উপাংশ নিতে হবে। এটা হচ্ছে 50-এর উলম্ব উপাংশ। তাহলে এইখানে যে ফোর্সগুলো কাজ করতেছে এইটা হচ্ছে 50 cos 30, নিচের দিকে কাজ করতেছে m ইন্টু 9.8, তার বিপরীত দিকে কাজ করতেছে ফ্রিকশনাল ফোর্স ff, উপরের দিকে একটা আর আছে এবং সাথে আছে 50 cos 60। কথাটা বুঝি নেই মনে হয়, বুঝছো? এই সিস্টেমটা বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, এখন এই সিস্টেমের জন্য আমরা তো সামেশন অফ fx তো একদম লাস্টে বের করি, তাই না? তাহলে y অক্ষ বরাবর আমাদের আসলে একটা মানে এখানে একটা এক্সট্রা ফোর্স আসছে, এই এক্সট্রা ফোর্সটা r কে হেল্প করতেছে, তাই না? তাহলে এখানে আমরা আসলে বলতে পারি y অক্ষ বরাবর যদি টোটাল ফোর্স নেই আর কি, তাহলে y অক্ষ বরাবর ফোর্সগুলা, y অক্ষ বরাবর তো কোনো অবজেক্টের কোনো সরণ নাই, তাই না? উপরে নিচে তার যাইতেছে না, যাবে তো ডানে বামে। তাহলে y অক্ষ বরাবর উপরের দিকে টোটাল ফোর্স এবং নিচের দিকে টোটাল ফোর্স সমান হবে, তাই না? তাহলে r প্লাস 60, এটা হচ্ছে উপরের দিকে টোটাল ফোর্স, নিচের দিকে টোটাল ফোর্স হচ্ছে 5 ইন্টু 9.8। তাহলে r সমান আমরা পাইলাম 50 cos 60, সরি 5 ইন্টু 9.8 মাইনাস 5 ইন্টু 9.8 মাইনাস 50 cos 60। বুঝতে পারলাম? এটা হচ্ছে r কিন্তু চেঞ্জ হয়েছে কিভাবে দেখছি, আর কিন্তু সারা জীবন আর এর মতো থাকবে না, চেঞ্জ হবে। তাহলে এবার যদি আমি x অক্ষ বরাবর নেই, তাহলে x অক্ষ বরাবর ফ্রিকশনাল ফোর্স এবং হচ্ছে 50 cos 30 এটা আছে, এটা হচ্ছে তাহলে ওদের সামেশনটা কি হবে, সামেশন অফ fx, এটা দিয়ে তো আমাদের অবজেক্ট চলবে, তাই না? আর নিচে হবে কি ওর ম্যাস মানে 5, এটা হচ্ছে আমরা অ্যাক্সেলারেশন বের করতেছি। তাহলে সামেশন অফ fx মানে কি 50 cos 30 মাইনাস ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, তাই না? এখন ফ্রিকশনাল ফোর্সটা কত, ফ্রিকশনাল ফোর্স হচ্ছে মিউ কে ইন্টু আর, মিউ কে কত দেওয়া 0.3, আর কত দেওয়া, আর ওই যে বের করলাম ওই জায়গায় 5 গুণ 9.8 মাইনাস 50 cos 60, এটা হলো আর, নিচে ভাগ হইতেছে 5 দিয়ে, এখান থেকে আবার অ্যাক্সেলারেশন পাবো, কত আসে দেখো তো, 50 cos 30 মাইনাস মিউ কে মানে হচ্ছে 0.3 ইন্টু 5 into 9.8 minus 50 cos 60 divided by 5, 7.22, 7.22 meter per second square। ক্লিয়ার না ভেজাল আছে? বুঝতে পারছি কি? জি ভাইয়া। এই হইতেছে আপাতত দেখো আমরা সোজা সারফেস নিয়ে কাজ করলাম, কিন্তু শুধুমাত্র সোজা সারফেসের জন্য ফ্রিকশনাল ফোর্স করলাম, এটাও সোজা সারফেস ছিল, এইটাও সোজা সারফেস ছিল, কিন্তু এটাতে বলটা খালি বেঁকায় দিছি। এর পরের বার থেকে কিন্তু আমাদের সারফেস বেঁকা হবে, বলটাও বেঁকা তারা হইতে পারে। প্লাস হচ্ছে এতক্ষণ কাজ করছি শুধুমাত্র কি কাইনেটিক ফ্রিকশনাল কনস্ট্যান্ট নিয়ে, এরপরে কিন্তু আমাদের স্ট্যাটিক ফ্রিকশনাল কনস্ট্যান্টও আসবে। তারপরে আমরা লামির উপপাদ্য সম্পর্কে কিছু আইডিয়া নিব, তারপরে তোমাদের বইয়ের ম্যাথ যদি তোমরা না পারো তাহলে আমার এসে বইলো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, বাকিটা হইতেছে আমরা পরে অন্য আরেকদিন দেখবো না।